একটি ঘোষণা, নাটক শুরুর পূর্বে যে সকল ছাত্রগণ অভিনয় করেছে তাদের পরিচিতি। বনমালী রায়, রোহিত দাস অধিকারী, দশম শ্রেণী। অবনী সুশীল বাগ, দশম শ্রেণী। ফণীভূষণ সায়ন বর্মন, অষ্টম শ্রেণী। নরেন দত্ত, অনিন্দ বেরা, অষ্টম শ্রেণী। প্রদীপ চয়ন মাইতি, দশম শ্রেণী। নান্টু ঋষভ মিয়া, অষ্টম শ্রেণী। ফরিং আবির হান্দল, অষ্টম শ্রেণী। বোমা গোবিন্দ ভূঁইয়া, নবম শ্রেণী। গোবর্ধন দাস, অরুণাংশু পণ্ডা, নবম শ্রেণী। সৌমেন শুভেন্দু বেরা, দশম শ্রেণী। অলোক দিবাকর দাস, দশম শ্রেণী। গোবিন্দ সাহা, সুদীপ্ত বাগ, দশম শ্রেণী। রমণী মোহন, অনিমেষ বর্মন, নবম শ্রেণী। বাদশাহ আপনারা ক্রমশ প্রকাশ্য আপনারা দেখে নেবেন। ঘোষণাটি শেষ হল। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ পাঠে করে শুরু হচ্ছে আজকের নাটক বস্তির বাদশাহ। রচনা নীলকণ্ঠ, নির্দেশনা সুবীর বর্মন, চিন্ময় মাইতি, সুর উমাকান্ত বাবু ও মিস্টার রামেশ্বর বাবু। আলো ধ্বনি প্রিয়াঙ্কা সাউন্ড সার্ভিস। পরিবেশনায় উত্তরবার হাই স্কুলের ছাত্রবৃন্দ। আলোটা অফ করুন, একটু মিউজিক দিন, একটু মিউজিক। আজকের নাটক বস্তির বাদশাহ। বস্তির বাদশাহ, বস্তির বাদশাহ। বুঝলেন, ওনার ইচ্ছে আপনার মতো একজন সৎ এবং সাচ্চা মানুষের সঙ্গে আত্মীয়তা করতে। ওনার তো অর্থের অভাব নেই। উনি বলেছেন মেয়ের বিয়েতে উনি 50,000 টাকা খরচ করবেন। বড় মেয়ের বিয়ে দিয়ে উনি খুশি হননি। অবস্থাপূর্ণ ঘরে মেয়েকে বিয়ে দিয়েছিলেন, কিন্তু জামাই ভালো হয়নি। কি বলবো মশাই, ঘুম থেকে উঠেই মদের বোতল নিয়ে বসে। কিন্তু আমার ছেলে প্রদীপ তখন বিয়ে করবে না। কেন? আমি চাকরি থেকে অবসর নিয়েছি। কি আশ্চর্য, স্কুলের সেক্রেটারি হচ্ছেন বনমালী বাবু। বিয়ের পর জামাইকে উনি কেরানির বসতেই রাখবেন না। 2-3 মাসের
মধ্যেই অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার করে দেবেন। না না, তা কি সম্ভব? আরে মশাই, টাকা থাকলে সবই সম্ভব। আপনি দেখছি এখনো সেই মাথা তামলে পড়ে আছে। ধনীদের 7 খুন বাপ, কথায় বলে পয়সা পরমেশ্বর। না, কি না? ভেবে দেখুন। আমার অভাব আছে সত্য, তাই বলে নীতিবাবুকে কাজ করতে আমি সাহায্য করবো না? ফণিবাবু না, আপনি বনমালীবাবু বলে দেবেন ওদের বিয়ে আমি দেবো না। ভেবে দেখুন, মানুষের জীবন নয় সুযোগ দুবার আসে না নারায়ণবাবু। না আসুক, তবু আমি অন্যায়কে সমর্থন করি না। ঠিক আছে, স্কুলে না হোক, অন্য কোথাও যদি ভালো চাকরির ব্যবস্থা করে দেওয়া যায়, তাহলে তো আপনার অমত করার কোনো কারণই থাকবে না। ওনার উপর মহলে যথেষ্ট প্রভাব আছে। প্রয়োজন হলে 10-20 লাখ টাকা খরচ করেও। কি আশ্চর্য! আমি মশাই নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষ, ধনীর মেয়েকে পুত্রবধূ করে এনে রাখবো কোথায়? আমার আর্থিক অবস্থা তেমন নেই, নেহাতি ছাপোতা পরিবার, কাজেই বড় লোকের মেয়ে নেই। একটা ওপরে ওঠার মানসিকতা আমার নেই। কি ব্যাপার ফণিবাবু? এই যে বাবা প্রদীপ, তুমি তো বড় হয়েছো, শিক্ষা দীক্ষাও পেয়েছো। তোমার বাবাকে বোঝাও, মানুষের জীবনে সুযোগ দুবার আসে না। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, বনমালীবাবু তার ছোট মেয়ের সঙ্গে তোমার বিবাহের প্রস্তাব দিয়েছেন। এত বড় সৌভাগ্য তুমি হেলায় হারিও না প্রদীপ। তুমি ছেলে হিসাবে ভালো, তাছাড়া ছোটবেলা থেকেই উনি তোমাকে চেনে, এই জন্য উনি আগ্রহ দেখাচ্ছে। নইলে দেশে কি পাত্রের অভাব, নাকি বিয়ে পাস ছেলে পাওয়া যাচ্ছে না? দেখুন ফণিবাবু, মেয়ে একটা আমাদের সংসারে খুবই দরকার, কিন্তু এই সামান্য মাইনেতে ওনার মেয়েকে এনে শুধু আমরাই বিব্রত হব না, ওনাকেও অস্বস্তিতে পড়তে হবে। আরে বাবা, সে ব্যবস্থার কথা উনি বলেছেন। উনি তো অবিবেচক নন। উনি বলেছেন বিয়ের 2-3 মাসের মধ্যে তোমার প্রমোশন করে দেবেন। আর তাতে যদি তোমার আপত্তি থাকে, অন্য কোথাও ভালো চাকরি ব্যবস্থা করে দেবেন। সেটা অবশ্য মেনে নেওয়া যায়, না, কিন্তু বাবা ওনার প্রস্তাব কি অস্বীকার করা উচিত হবে? দেখো প্রদীপ, আমাদের সংসারে একটা কাজের মেয়ে প্রয়োজন, কিন্তু আবালের পালিকা জমিদারের কন্যা আমাদের বাড়িতে এসে পারবে কাঠে জ্বালানি রান্না করতে, পারবে রাস্তা থেকে কলসি ভরা জল আনতে, পারবে উঠোন বাড়ি ঝাঁট দিতে, পারবে মাছ মাংস ছাড়া শুকনো আলু ভাজা দিয়ে রুটি খেতে। আপনি তাহলে ছেলের বিয়ে দিতে রাজি নন? না। এই প্রত্যাখ্যানের অর্থ জানেন? দেখুন ফণিবাবু, আপনি একটা আত্মনির্ভর মশাই, হতে পারেন প্রাক্তন শিক্ষক, কিন্তু বাস্তব বুদ্ধি একেবারে নেই। আপনার 14 গুণের ভাগ্য যে বনমালী বাবু তার মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ের প্রস্তাব দিয়েছেন। ফণিবাবু, বাংলায় একটা প্রবাদ আছে, পেটে নেই ভাত, বেরাসে মাঝে দাঁত। আপনার কিসের এত অহংকার মশাই? কি নিয়ে এত গর্ব আপনার? দুটো শিক্ষিত ছেলে, বনমালীরা ইচ্ছে করলে আপনার ছেলেদের মতো 10টা শিক্ষিত চাকর রাখতে পারে। ফণিবাবু, উনি ইচ্ছে করলে আপনার ছেলেকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে ওনার মেয়ের সঙ্গে বিয়ে দেবেন। এটা কি মগের মুল্লু? দেশে আইন আদালত নেই? আইন আইন তার কথাই বলবে যার ঘরে আছে কুবেরের ভান্ডার। আপনার মতো ভিখারির জন্য আইন তৈরি হয়নি, কথাটা মনে রাখলে খুশি হব। কাজটা তুমি কিন্তু ভালো করলে না বাবা। কি বলতে চাও তুমি? তুমি চাকরি থেকে অবসর নেওয়ার পর ওই বনমালী বাবুর দয়াতেই স্কুলের কেরানির চাকরিটা আমি পেয়েছিলাম, তাই ওনার কাছে আমরা কৃতজ্ঞ। কৃতজ্ঞ? 100 বার কৃতজ্ঞ, কিন্তু কৃতজ্ঞতার অর্থ তাবেদারি নয়। যখন যা হুজুর করবে তো হুজুর বলে মেনে নিতে হবে, এমন দাসপদ আমরা লিখে দেইনি। আত্মসম্মান বড় জিনিস, সেই আত্মসম্মান খুইয়ে আত্মীয়তা করা আমার পক্ষে সম্ভব নয়। আত্মসম্মান খোয়াতে কে বলেছে তোমায়? প্রদীপ, তুমি এখনো ছেলে মানুষ, শয়তানের ছলের অভাব হয় না। আমি যদি ওখানে তোমার বিয়ে দিই, আত্মীয় বলে বনমালী বাবু আমাকে গাছই করবে না। পক্ষান্তরে কোনো মধ্যবিত্ত পরিবারে তোমাকে বিয়ে দিলে তারা তোমাকে সসম্মানে আদরে কাছে টেনে নেবে। কিন্তু বাবা, ওই
এরপরে ছল জুতো করে যদি আমার চাকরিটা নট করে দিতে চায়, ওর প্রভাব প্রতিশালার কথা তুমি জানো না? বেশ তো, তোমার যদি ইচ্ছে হয় তুমি ওনার বাড়িতে গিয়ে নতজান হয়ে বলে এসো আমি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি আছি। বাবা, একটা কথা মনে রেখো প্রদীপ, মনুষ্যত্ব বিবেক বিসর্জন দিয়ে পোলাও পরমান্ন খাওয়ার চেয়ে ব্যক্তিত্ব রেখে সাত ভাত খাওয়া অনেক শান্তি। ছোটবেলায় একটা কথা নিশ্চয়ই পড়েছো, পরের সঞ্চিত ধনে হয় বলমান, আমি কি থাকিতে পারি পশুর সমান। বাবার এই ভুয়ো মর্যাদা বোধের জন্যই জীবনে কিছু করতে পারলো না। ঘর তুমি না করে সুযোগকে কাজে লাগাতে হয়, আর যে এই সুযোগকে কাজে লাগায় সেই একমাত্র বুদ্ধিমান। পায়ে পা লাগিয়ে অহেতুক ঝগড়া বিবাদ আমি পছন্দ করি না। কি ব্যাপার দাদা, বাড়ির সামনে দাঁড়িয়ে আছে যে? অহেতুক একটা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়লো বাবা। ঝগড়া? ফণিবাবুকে তো তুই চিনিস? হ্যাঁ, ওই বড়বাড়ির রায় চামচা। দেখ নান্টু, যাকে কি এ ব্যাপারটা কি তাই বল। বনমালী বাবু ফণিবাবুর হাতে প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন, আমি যদি ওনার ছোট মেয়ে শিপ্রাকে বিবাহ করি তাহলে স্কুলে আমার প্রমোশন করে দেবেন। তাতে যদি রাজি না হই তাহলে বাইরে কোথাও বিকল্প চাকরির ব্যবস্থা করে দেবেন। তারপর বাবা সরাসরি নাকচ করে দিলেন। ঠিক করেছে। ঠিক করেছে? হ্যাঁ ঠিক করেছে। ও মেয়েকে তুমি বস বানাতে পারবে না দাদা। স্বামী বলে তোমাকে গাছই করবে না। আমার সঙ্গে কলেজে বড় শিপ্রা প্রত্যেকদিন একটা করে দামি শাড়ি পরে আসে। তাতে কি হয়েছে? শাড়ি প্রচুর আছে তাই বলছে দাদা। শিকায়তন হচ্ছে দেবতার মন্দিরের মতো, দেবতার মঞ্চ নয়। ও মেয়ে অদ্বৈত পরিবারে গৃহিণী হতে পারবে না, ওকে সিনেমাতেই ভালো মানাবে। তোদের জ্বালাটা আমি বুঝি। জ্বালা? হ্যাঁ, আমার যার ওপর নাম হিংসে, আমার সৌভাগ্যতে তোদের হিংসা হচ্ছে। তাই নাকি? ভেলা মোর ভাই রে, শালুক ছিঁড়েছে গোপালটা করে। বিশ্বাস কর দাদা, তুমি যদি বড় লোকের মেয়েকে বিয়ে করে বড় লোক হও তবে আমি সবচেয়ে বেশি খুশি হব, কিন্তু ওই শিপ্রাকে বিয়ে করে তুমি যে সুখী হতে পারবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলে আছি। মুখে বলছে আনন্দ পাবো, প্রস্তাবটা যদি ওর জন্য আসতো আমি গ্যারেন্টি দিয়ে বলছি রূপে নিত বাবা। হয়তো ছোট ছেলেকে বিদেশে পাঠানোর স্বপ্নও দেখতো না। এদের পাশে আমি পা দেবো না। আমি বনমালী বাবুকে গিয়ে বলবো বাবার অমতে আমি বিয়ে করতে রাজি আছি। ফণিবাবুর কথাই ঠিক, সুযোগ জীবনে দুবার আসে না, দুবার। এই ডাক তো বুড়োটাকে। বুড়োটাকে ডেকে কি হবে বাবা? ও তো রিটায়ার করেছে, কেন দেবে ওর ছেলে? হ্যাঁ ছেলে দেবে, ও বেটা স্কুলে কেরানি চাকরি পেয়েছে। মাইরি সালা, কি করে চাকরিটা বাগালে বাবা? আমরা ভ্যারেন্ডা বাজি আর প্রতিদত্ত কি করে চাকরিটা ম্যানেজ করলো মাইরি? নরের ওপর রাখবি না, শুধু ভেজলাং ভেজলাং করবি। কি বলে ডাকো মাইরি? কেন নরেন বাবু বাড়ি আছেন বলে? দুধ সালা নাম ধরে ডাকা যায়, আমরা পড়েছি না। তাছাড়া বাবার বয়সী মানুষ, তোদের দিয়ে সালা কোনো কাজ হবে না। যা বাড়ি গিয়ে মায়ের দুধ খা। নরেন বাবু, এ নরেন বাবু আছে? ডাকছো কেন অবনি? এই যে বাবা আমাদের বারোয়ারি পুজোর চাঁদাটা দিয়ে দিন। এখন কি পুজো আছে? আছে বাবা, পুজো না থাকলে আমরা কি ঘাস কাটতে এসেছি? তাছাড়া এত কথা আপনার কি দরকার? চাইছি দেবেন ব্যাস। তাড়াতাড়ি করুন, আমাদের তারা আছে। 5,000 টাকার রসিদটা কেটে দিতে পারি। কি বলছো অবনি? আমার চাকরি নেই, আমি দেবো 5,000 টাকা চাঁদা। চাঁদা 1,000 টাকা, আর আপনার ছেলে উচ্চ মাধ্যমিকে 5ম স্থান অধিকার করেছে, তার বাবদ 4,000 টাকা, মোট 5,000 টাকা। এই নিন রসিদ। এই নিন রসিদ। কি বলছো তোমরা? নান্টু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 5ম স্থান পেয়েছে বলে তার জন্য টাকা দিতে হবে? আরে বাবা, নান্টু আমাদের পাড়ার ছেলে, আমাদের গর্ব। সেই আনন্দে আমরা একটু ফুর্তি করব, মাইক দেবো, এই আর কি। নিন ধরুন রসিদরা। অবনি, তুমি নাকি বনমালী বাবুর ছেলে, তোমার বাবা একজন নামী মানুষ, আর তুমি নাকি নেশা করে চাঁদা তুলতে বেরিয়েছো? ছি 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 ছি, এতে মর্যাদা নষ্ট হয়।
এমন কাজ করা তোমার উচিত হয়নি। জ্ঞান দিচ্ছেন মায়েরই গুরু, বেটা আমাদের জ্ঞান দিচ্ছে। ভেবেছে আমরা ওনার স্কুলের ছাত্র। ভাবতে আমার ঘৃণা হয়, তোমরা ভদ্রলোকের ছেলে। আমি একটা পয়সাও টানা দেবো না। দেবেন না? না, দেবো না। তোমাদের যা খুশি তাই করতে পারো। আমি একজন অবদান শিক্ষক, আমার কাছে 5,000 টাকা জানা, আমি জানা দেবো না। তোমার বাপ দেবে, না দিলে পেঞ্জা বৃন্দাবনে পাঠাবো। মা বাড়ির আবদার পেয়েছে ওটা। বলো দেবে কিনা? না, দেবো না। দেবে না? দেখি কি করে না দাও। এই পাড়ায় বাস করতে হলে 5,000 টাকা চাঁদা দিতেই হবে। বার কর বলছি। বার কর। তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ আমানি। আর ছাড়ো, ছাড়ো বলছি। কত টাকা আছে? বাবার হাতটা ছেড়ে দাও বলছি। ছাড়ো বলছি। বেশি লম্বা হবে না শালা। তোকে মায়ের মুখে পাঠিয়ে দেবো। নইলে নইলে তুই কি করবি রে শালা? বেশি রংবাজি করলে মায়ের বিয়ে দেখে ছেড়ে দেবো। ঝগড়া দরকার নেই, আমি 1,000 টাকা দিচ্ছি। ভিক্ষে? দেখো বনি, কোনো কথা নয়, 5,000 টাকাই দিতে হবে। একটা পয়সা দেবে না। দেখি তুমি কি করতে পারো। বাপ বড় লোক বলে জুলুম করবে, দুজনে চালা তুলে মদ খাবে, মাইকে অসীম হিন্দি গানে শ্রাদ্ধ করবে। চলে এসো বাবা। এই বড় যে রং দেখাচ্ছিস, জামা ছাড়ো বনি। এই ছাড়ছি। আমি চাই আরামদাদাকে ধরে এনে 5 টাকা দিয়ে 8 মাস আলাদা করে দিন। লাঠি মেরে পাঁচার গুলিয়ে দিন। আপনার তো ঘৃণা। শয়তানের এত বড় আসপর্দা, বাঘের বাচ্চার গায়ে হাতে। এই পল্লীর কোনো বেটা বলতে পারবে না সে বনমালীরা থেকে উপকৃত নয়। ওই বুড়ো নরেন মাস্টার অবশ্য নেরবল উপোস করে মরছিল। আমার দয়া শরীর, তাই ওই ছেলেকে ডেকে এনে চাকরিটা দিয়ে দিলাম। আচ্ছা বনমালী বাবু, এটার উদ্দেশ্য কি? মারামারিটার উদ্দেশ্য মানে হিংসা। আমার দোতলা পাকা বাড়ি, বাড়িতে এসি টিভি ফ্রিজ কোনো কিছু নেই। এই সব দেখে জলে পুরো মরছে সালারা। তবুও তো মারামারি এমনি এমনি হয় না, একটা তো মোটিভ থাকতেই হবে। আমি বলছি স্যার, আপনি? আমার লোক। I see। বলুন ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে স্যার, দাদার ছেলে অবনী এবং তার দুজন সহপাঠী ওদের বাড়িতে পুজো চাঁদা তুলতে গিয়েছিল। এ মাসে আমার কিসের পুজো? হিন্দুদের স্যার 33 কোটি দেবদেবী, বুঝলে প্রতি মাসে 2-5টা পুজো বেরোবে। আসল উদ্দেশ্য হলো স্যার ছেলেরা একটু ফুর্তি করবে, এই আর কি। তারপর ছেলের যখন ধরেছে আড়ানা পয়সা ফেলে দিতিস তা নয়, উল্টে গালাগাল বলো তোরা টাকা তুলে নেশা করবি, হিন্দি গান বাজাবি, এতই যখন শখ তোদের বাবার টাকাই তো ভর্তি করতে পারিস। এইসব ভাষা শুনে ছেলেদের রেগে যাওয়াই স্বাভাবিক। তখন অবনী বললে, আপনি ভদ্র মুখ সামলে কথা বলবেন স্যার, আমরা ভদ্রলোকের ছেলে, আপনাদের মতো। ব্যাস আর যাই কোথায় নানটা হারাম দাদা এসে ঝাঁপিয়ে বললো আমার ছেলের উপর। তখন আমার ছেলে বললো মারছিস কেন নানটে, মারছিস কেন, ছেড়ে দে ছেড়ে দে। আপনার ছেলের সঙ্গে আরো দুজন ছিল বললেন, একজন ছেলে কি করে তিনজনকে মারতে পারে? আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না স্যার, ওরা তো সবাই ভদ্রলোকের ছেলে, ওই গুন্ডাটার সঙ্গে পারবে কেন? তাছাড়া ওরা তো অতর্কিত আক্রান্ত হয়েছে, ওরা তো আর তৈরি ছিল না। আই উইটনেস কেউ আছে? আগে চোখে মারামারি দেখেছে এমন কোনো সাক্ষী আছে? দেখা সাক্ষী না থাকলে মারামারি টেকানো যাবে না। আমি দেখা সাক্ষী দেবো স্যার, আমি বলবো আমি নিজের চোখে দেখেছি নান্টু আর তার বাবা মিলে
কিভাবে অবনীকে গরুর মতো পিটিয়েছে। আমি বাধা দিতে গিয়েছিলাম, আমাকেও লাথি মেরে কোমর ভেঙে দিয়েছে। আপনি দেখাটাকি দিলে হবে না, কারণ আপনি মনোয়ারবাবু নিজের লোক। কিন্তু স্যার, আমি অবশ্য ওদেরকে ডেকে আনবার জন্য কিছু সেপাই পাঠিয়েছি। আপনি চেষ্টা করে দেখুন ওদের পাড়া থেকে সাক্ষী খুঁজে পান কিনা। পয়সা খরচ করলে নাকি বাঘে দুধও পাওয়া যায়, আর দুজন সাক্ষী জুটবে না। বাবুকে কিছু কত দিয়েছেন? 2000 টাকা। সর্বনাশ, 2000 টাকা একটা ছাগলের দাম। কম করে 6000 7000 দিতে পারতেন, বলতেন পরে আরো দেবো। টাকা কম দিয়েছেন বলেই তো আরে না রে করছে। আপনি ওরা সেটা কি আরো দেবো? তুমি চেষ্টা করে দেখো তো ওদের পাড়া থেকে দুজন দেখা যাক কিছু হতে পারো কিনা। বিয়ে হয়েছে দাদা, আমি প্রদীপকে ভোট দিয়েছি, ও বিয়ে করতে রাজি আছে। বিয়ের পর কোনো ব্যাংকে চাকরি করে দিতে, ব্যাংকের মাইনেটা ভালো। নমস্কার কাকাবাবু। হঠাৎ একটা অবাঞ্ছিত ঘটনা ঘটে গেল। আমি বাড়িতে থাকলে এরকম ঘটনা কখনোই ঘটতো না। তোমার কথা শুনে প্রদীপ মুখে, তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো? আগে এ তো আমার পরম সৌভাগ্য, তবে স্কুলে যা মাইনে পাই তাতে বিয়ে করা ঠিক ভরসা পাচ্ছি না। তাই ফণিবাবুকে বললাম বিয়ের পর যদি ব্যাংকের ব্যবস্থাটা করে দেয়। তোমার বাবার যদি মন না থাকে পারবে আমার মেয়েকে বিয়ে করতে? নিশ্চয়, আমার ভবিষ্যৎ আমাকেই গড়ে তুলে নিতে হবে। গোয়ার তুমি করে আমি আমার নিজের ভবিষ্যৎ নষ্ট করতে চাই না। এমনিতেও বাবা বোকামি করে সারা জীবন মাস্টারি করে গেল, কিছুই করতে পারলো না। কাল যে ঘটনা ওরা ঘটালে, নান্টুর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি কাকাবাবু। ওর কাজ আমি সমর্থন করি না। বাড়িতে গিয়ে বাবার সঙ্গে আমার এই নিয়ে তর্ক হয়েছে। বাবা বলেছে অবনী নাকি প্রথম ঘুষি মেরেছে নান্টুকে। যদি মেরেই থাকে তুই আমার কাছে এসে বলতিস আমি শাসন করতাম, তা নয় কোন শাসন করতাম আমার ছেলের হাতে? আমি মরে গেছি নাকি? আমি তো তোকে জেলের ঘানি না টানিয়েছি, আমি বাপের বেটাই নই। কাজটা সত্যি অন্যায় করেছে। তুমি স্বীকার করছো কাজটা ঠিক করেনি? নিশ্চয় কাকা অবনী অন্যায় করেছে। কাকাবাবুর কাছে গিয়ে ও বলতে পারতো। কাকাবাবু যখন কিছু না বলতো তখন তুই যা খুশি করতে পারতিস। তোমার ভাই যে অন্যায় তোমার সত্যবাদী আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি তুমি বাবুর কাছে বলে আসছি যে তুমি দেখা সাক্ষী দিচ্ছ। দেখা যাক কি বলতে। ওই হলো, তুমি আমার জামাই হতে যাচ্ছ, বলতে পারবে না? এই যে বাবা, অবনীকে নাকি কোন বেটা আচ্ছা করে রাম ধুলাই দিয়েছে। তোমাকে কে আসতে বলেছে এখানে? মাতাল চরিত্রের মাতাল। আমার ছেলে মার খেয়েছে, যা করবার আমি করবো, দালালি করতে হবে না। যাও। পদার্থ যাও, ভাবলাম দেখুন বড় জামাই বাবু, দাদার মন মেজাজ ভালো নেই, বাঘের বাচ্চার গায়ে হাত দিয়েছে। বাঘ যতই শক্তিশালী হোক সে তো পশুই। আপনি তাহলে বোকার অন্তরে অবনীকে পশুর হয়ে কে বলছেন? কি মুশকিল, দাদাই তো বলে আমার অমনি বাঘের বাচ্চা। বলবেই তো লুকিয়ে লুকিয়ে আমার শ্বশুর বসেছে বিলেতি মাল খান, বুধাই বুদ্ধি লোভ পেয়ে গেছে। এতো আমাদের মতো ধ্যানেশ্বরী অমন কথা উচ্চারণই করতে পারতো না। আপনি ওর সঙ্গে কথা বলুন। আমাদের হবু ছোট জামাই, আপনার হবু ভাইরা ভাই প্রদীপ দত্ত। আমি একটু যাচ্ছি, নৈবেদ্য দিতে হবে। প্রদীপ, কত ধরলো তোমার? তোর কিসের দোষ? সে কি হওয়া, তোমার বুঝি এখনো শৈশব অবস্থায় কাটেনি? ছোটবেলার মেয়েকে বিয়ে করছো, রূপ পাচ্ছ, তাই জিজ্ঞাসা করছি আর কি। আচ্ছা, মারামারিটা তোমার ভাইয়ের সঙ্গেই হয়েছে তো? হ্যাঁ। তুমি তাহলে আসামি পক্ষ? না, আমি কোনো পক্ষে নই, আমি সত্যের পক্ষে। হ্যাঁ, আমার ভাই অন্যায় করেছে। অবনীকে মারা তার উচিত হয়নি। অবনী যদি সত্যি মুখ খারাপ করে থাকে সে গিয়ে তার বাবার কাছে বলতে পারতো। যত বড়ই ক্ষমতাশালী লোক হোক আইন কেউ হাতে তুলে দিতে পারে না। বুঝেছি। কি বুঝেছেন? ঘোড়ায় ডিম দেখুন, উঠে দাঁড়াও, তুমি মন্ত্রী হতে পারবে। শালা বনমালীরা যেভাবে ওকালতি করছো, তোমার উন্নতি কেউ ঠেকাতে পারবে না।
শোনো ভাইয়া, কানে কানে একটা কথা বলি। দেখুন টাকাটাই পাবে, আসল জিনিস পাবে না। শেষকালে রাম পেশাদি গান গাইতে হবে। দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা, আমি সখাদ সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা। প্রদীপ তুমি এখানে? আমি তোমাকে চা দিয়ে খোঁজাখুঁজি করছি। কেন? সেপাই গিয়ে বলে এলো বড়বাবু ডাকছে। আমি কোনোদিন ছানায় যাইনি, কি বলতে হবে না বলতে হবে কিছু জানি না। কাল রাতে আমি তোমায় বলেছিলাম নান্টু অন্যায় করেছে, যদি বাঁচতে চাও ওকে বলো কাকা বাবুর পায়ে ধরে ক্ষমা চাইতে, প্রয়োজনে অবনীর পায়েও ধরতে হবে। আমি কোনো অন্যায় করিনি। শুনছো শুনছো তোমার ছেলের কথা? দারোগা বাবু যখন মারের চোটে হাড় মাথা আলাদা করে দেবে, তখন বুঝবি কত দামে কত চাল। তুমি কাপুরুষের মতো কথা বলছো দাদা। কি বললি? আমার বাবাকে অপমান করবে, যা মুখে আসে তাই বলবে, আর আমি নির্বাক দর্শকের মতো সব মুখ বুঝে সহ্য করে নেবো। তাই নাকি মরে যাওয়া ভালো নয় দাদা? টাকা আছে বলে ওরা যা খুশি তাই করবে। এই চিৎকার করছিস কেন? মনে রাখিস বেটা, এটা তোর বাপের জমিদারি নয়, এটা থানা। বেশি টেন্ডাই মেন্ডাই করলে লক্কাপে ভরে দেবো। এই তো আমারই ভাই। হ্যাঁ, এই বেটাই আমার ছেলেকে মেরেছে। এই এই তোরা চোরের বাচ্চা, অমনিকে মেরেছিস কেন? আপনি ভদ্রভাবে কথা বলুন। কি বলিস তোরা? শুনলেন স্যার, শুনলেন? আপনাকে পর্যন্ত ওয়ার্নিং দিচ্ছে, বলছে ভদ্রভাবে কথা বলুন। এটা উকিল মোস্তান স্যার, চিন্তায় রাহা জানি। আপনি বাজে কথা বলছেন। এই শহরের কেউ বলতে পারবে না নরেন দত্তর ছেলে বাজে আড্ডায় মেশে, বাজে গালাগাল দেয়। যে ছেলে উচ্চমানের পরীক্ষায় 50 লাভ করে সে কোনোদিন মস্তান হতে পারে না। এটা কে? এটাই মোস্তানটার বাবা, অবসর বড় ছেলে প্রদীপ। একটা জুয়েল স্যার, দু ভাইয়ের চরিত্র আকাশ পাতাল তফাৎ। প্রদীপ সাত চড়েও রাগ করবে না। আর এই শহরের বাচ্চা, আমি আর যাই করতে পারি, আপনার ছেলের মতো মদ খাই না। কি বললি হারামজাদা? আমার ছেলে ওকে কেন ধমকাচ্ছেন বাবা? আপনার গুণধর পুত্রটি আমার বাড়িতে গিয়ে যে সব কর্মকাণ্ড করে এসেছে তা আপনি শুনলে গলায় দড়ি দেবেন। কি মুশকিল! তুমি যদি স্বেচ্ছায় চলে না যাও তখন আমি জেলের মধ্যে বাধ্য হবো। আমি আপনার জামাই না, আমার কোনো জামাই নেই। আজ থেকে মনে করবো আমার জামাই মরে গেছে। মেয়ে আমার বিধবা। চলে যাও, চলে যাও। তবু দাঁড়িয়ে থাকবেন না। আপনি চলে যান মশাই, সরকারি কাজে ডিস্টার্ব করবেন না। ঠিক আছে, আমি চলেই যাচ্ছি। ভালোই করলেন দারোগা বাবু, এই মরেছে। আপনার পকেট থেকে যে টাকার বান্ডিলটা উকি মেরেছে, চাপা দিন চাপা দিন। হ্যাঁ, আর বলবেন না স্যার, বড় লোকের একমাত্র ছেলে এরকম গাধা হবে কি করে জানবো বলুন? তাই এবারে আমি যাকে এই কি নাম তোর? নান্টু, নান্টু দত্ত। কতদিন মস্তানি করছিস? আমি কলেজে পড়ি, মস্তানি করি না। নান্টু স্যার উচ্চমানের পরীক্ষায় প্রথম 10 জনের মধ্যে 50 লাভ করেছে। আমার কথা বিশ্বাস না হয় আপনি কলেজের অধ্যাপককে জিজ্ঞাসা করে আসুন। Shut up! আমি যাবো কলেজের অধ্যাপকের কাছে কেন? কি দায় পড়েছে আমার? তাছাড়া পড়াশোনায় ভালো হলে বুঝি সে মস্তানি করতে পারে না। ডবল নেমে ইংরেজির অধ্যাপক টাকা দিয়েছে, শুনেছেন? স্যার আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। আমি অন্যায় করে থাকি, আমাকে আপনি যা খুশি তাই বলতে পারেন, কিন্তু আমার বাবাকে তুমি করে বলছেন কেন? উনি একজন প্রাক্তন শিক্ষক, উনি তো একটু সৌজন্য আশা করতেই পারেন। স্যার স্যার আপনাকে সৌজন্য শেখাচ্ছে। এটা কার ছেলে ওর বাচ্চা? কেন মেরেছিস তাই বল। আমি মারিনি,
অবনী আমাকে মতো মেরেছিল, আমি আত্মহত্যা করেছিলাম। দাঁড়া বেটা, ওরা আত্মরক্ষা। বনমালী বাবু, আপনার সাক্ষী কোথায়? যে দেখেছে এই শালাই অবনীকে মেরেছে। এই তো ও দাদা প্রদীপই নিজের চোখে দেখেছে। বলো প্রদীপ। বলো, তুমি একজন শিক্ষিত মানুষ, সত্য প্রকাশ করা তোমার পবিত্র কর্তব্য। আমি অবনী 5,000 টাকা চাঁদা চাইছিল, তাই নিয়ে বানালো বাদ। তখনই এই নান্টু এসে আপনার ওপর আক্রমণ করে, এই তো? হ্যাঁ। তুমি তুমি আমার কথা বলতে পারলে প্রদীপ? পৃথিবীতে কি ধর্ম নেই, পাপ পুণ্যের ভয় নেই তো? মারামারি যখন হয় তুই কোথায় ছিলিস রে কুলাঙ্গার? কি করে বললি নান্টু মারছে অবনীকে? কত টাকা ঘুষ খেয়েছে দাদা? মুখ সামলে কথা বলবি নান্টে। কি করব, তুমি আমার মায়ের পেটের বড় ভাই নয় রে। স্যার স্যার সাক্ষীকে ভয় দেখাচ্ছে। এই শালা, নইলে তুই কি করছিস? বাবু চুপ করে আছিস, বল, জবাব দে। এই বয়সে তোদেরকে হাত পাকিয়েছিস কেন? এমন মার দেবো না, মার দিয়ে রেখে চলে যাবো। আমি মারিনি। বাবারে, উঠুন স্যার উঠুন। কি ডাকাত ছেলে রে বাবা, পুলিশকে লাথি মারলো। আমি ঈশ্বরের নামে দিদিকে বলছি, এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। যদি না নিতে পারি আমি বাপের বেটাই নই। হারামির বাচ্চাকে আমি গুলি করে মারবো। পালাবে কোথায়? নরকে গেলেও সেখান থেকে তুলে নিয়ে আসবো। আপনি স্যার কাজটা ভালো করেন। আপনি অভিযোগ পেয়েছেন, চালান করতে পারতেন। কোন আইনে আপনি ওকে হাত দিলেন? আপনাকে আইন শেখাচ্ছে স্যার। আমাকে আইন শেখাবি বেটা? দেখাচ্ছি আইন কাকে বলে। খেলাঘর মোর ভেসে গেছে হায় নয়নের যমুনা। খেলাঘর মোর ভেসে গেছে হায় নয়নের যমুনা। বাঁশি শুধু কেন নাম ধরে ডাকে আজ মোরালি না নয়নের যমুনা। খেলাঘর মোর ভেসে গেছে ভাই নয়নের নয়নের যমুনা। দেখ ভাই, সত্যই আমার জীবনে মূলধন, অনিত্যই সংসার। কি হবে মানুষকে ঠকিয়ে? আজ আছি কাল নেই, জীবন তো পদ্ম পাতার জয়। জয় গুরু, জয় গুরু। কিন্তু গোবিন্দ বাবু, কি করে আমার 350 টাকা হলো? আমার তো সেই কথা, 180 টাকা কি নিয়েছি? সংসারে স্বামী স্ত্রী দুজন, ডাল তো খাওয়াই ছেড়ে দিয়েছি, তাহলে কি নিলাম আমি এত টাকা? তোমরা তাহলে বলতে চাও আমি বেশি করে লিখেছি খাতায়? সেটা কি করে বলবো? আপনি আমাদের ধারে মাল দিচ্ছেন। আপনাকে অবিশ্বাস করি কি করে? তবে ভুল ভ্রান্তি তো হতেই পারে। 80 টাকার জায়গায় 180 টাকা হয়ে যেতে পারে। না পারে না, কারণ আমি পাই টু পাই সব লিখে রাখি। আমার খাতা আছে চিত্রগুপ্তের খাতা। আরে বাবা, পরে পয়সা আমার সহ্য হয় না। গুরুদেব বলেছেন অর্থই অনর্থম, অর্থে মোগল লাভ হয় না। তুই মরে যাবি, টাকা তোর সঙ্গে যাবে না। জয় গুরু। এই সাধারণ কথাটাই মানুষেরা বোঝে না। আপনি আরেকবার হিসাবটা দেখে নেবেন। গত মাসে আমি 1 কিলো গুড় নিয়েছিলাম, আপনি লিখে রাখলেন 5 কিলো। এই মরেছে, ওটা একটা দুর্ঘটনা ছিল। তোমার শ্বশুর শাশুড়ি এসেছিল, সময়টা ছিল পিঠে পার্বণে। আমি বলি এতগুলো লোক খেয়েছে, 1 কেজি গুড়ি থেকে আর হয়েছে? সেই ভুল তো আমার বেলাও ধরা পড়েছিল।
1 কেজি ছোলা ডাল এনেছি, তার পাশে আপনি 200 ঘি লিখে রাখলেন। কি জ্বালা, ঘি ছাড়া ছোলা ডাল খাওয়া যায়? তাই ভেবে আমি ঘি লিখেছিলাম। তোমরা সব এমন কথা বলো, বড্ড গায়ে লাগে। গায়ে আমাদেরও লাগে। মাসে 500 টাকা রোজগার করে 350 যদি আপনাকে দিতে হয়, তাহলে সংসার চলে কি করে? ঠিক আছে, আমার টাকা দিয়ে দাও, আমি আর ধারে মাল দেবো না। শালা ধার দিয়ে আমি বললাম চোর, কোনো বেটা বলতে পারবে গোবিন্দ সাহেব একটা পয়সা মেরে খেয়েছে আমার? দেখুন, আমি বরং গোটা বস্তিকে বাঁচা রেখেছি। মানুষ হচ্ছে বেইমান, একটা কথা বলে কোনো বস্তু নেই তাদের মধ্যে, বিশেষ করে এই বস্তির মানুষের। যত সব ছোট লোক বাস করে বস্তিতে। এই ছোট লোকদের নিয়েই আপনার বারবার অন্তর। আপনি যখন 10 বছর আগে দোকান করতে এলেন, কি ছিল আপনার? 2 কিলো ডাল, 5 কিলো চাল, 200 জিরে, 500 হলুদ আর 500 লঙ্কা। আজ ট্রাক ভর্তি মাল আছে, 3 জন কর্মচারী বাড়িও করেছে। সবই করেছেন আমাদের টুপি পরিয়ে। বড় বড় বাচ্চারা ধরবে না বলে দিলাম। কোনো সালাইকে আমার মাথা দিতে দেয়নি যে আমার দোকানে মাল দাও। সব সালাই আমার পায়ে তেল লাগাতে আসে। আমার 12 টাকা এখনই দিতে হবে। এখন কোথায় টাকা দেবো? আপনি তো আর মাল দেবেন না, আমাদের তো খেয়ে পড়ে বাঁচতে হবে। 10 টাকা করে প্রতি মাসে পাবেন। গলায় গামছা দিয়ে টাকা দেবো, মামারে যাও ধরে বেচো। আমার 12 টাকা এখনই দিতে হবে, নইলে মজাটা এর পায়ে দেবো। হ্যাঁ, বেশ, গলায় গামছা দিয়েই টাকা আদায় করবেন। টাকা তাহলে তুমি দেবে না? আমি তো বলিনি টাকা আপনি দেব না, টাকা আপনি নিশ্চয়ই পাবেন। তবে মাসে 10 টাকা করে হিসাবে আপনি 50 টাকা বাড়িয়ে লিখেছেন। আমি 300 টাকার বেশি একটা পয়সাও দেব না। বাপ দেবে। কি বললেন? হাত ছেড়ে দেবে, নইলে আজ কুরুক্ষেত্রে মহারণ বানিয়ে দেবো। ঘরে মাল খাবে, আমার চোখ রাঙাবে। আপনাকে আমি একটা পয়সাও দেবো না। যা করবা করতে পারেন। সারা মালের দাম বেশি নেবে এবং টাকার অঙ্ক বাড়িয়ে নেবে। নির্লজ্জ মানুষ, চোর কোথাকার। শালা বেটা শালা। এই নোংরা ভাষাটা নিশ্চয়ই আপনার গুরুদেব শিখে দিয়ে গেছে। বলো। বিদ্যাটা ভালোই শিখেছে। টাকায় বেশি না লিখে পথে বেরিয়ে পড়ুন, ভালোই রোজগার হবে। মুখে হরি হরি, বলে চুরি করি। ওদের বুঝেই না বুঝু ধরেছি। আমার নাম গোবিন্দ গোপাল সাহাই নয়। আপনি একটু বাবুকে বুঝে বলুন ফণি বাবু, 6-7 মাস হয়েছে বিয়ে করেছি, উনি এখনো কোনো ব্যবস্থা করে উঠতে পারলেন না। এত তারা কিসে? তুমি তো আর জলে পড়নি। দিব্যি শ্বশুর বাড়িতে খাচ্ছ রাচ্ছ, মাইনের টাকাটা তো পকেটেই থাকছে। পকেটে থাকছে? কোথায়? সে কি কি হচ্ছে টাকা? বাহ, বাড়ি নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মাইনের টাকা পকেট থেকে তুলে নিচ্ছে সিপ্রা। এমন কি হাত করেছে 2-10 টাকা চাইলে বলে? তোমার আবার খরচ কিসে? বাড়িতে খাচ্ছ দাচ্ছ, খাবার খরচ তো বাবাই দিচ্ছে। বেশ হিসেবি মেয়ে তাহলে। হিসেবি মেয়ে? কি যে বলেন তার কোনো ঠিক নেই। কেটে কুটে 8,000 টাকা পাই, সব টাকাই খরচ করছে ওই সিপ্রা। বাবার হাতে যে 2-10 টাকা তুলে দেবো তারও কোনো উপায় নেই। আমার মনে হয় ওখানে বিয়ে করাটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। তুমি ভদ্র খুঁতখুঁতে বাপু। আরে বাবা, ধনির মেয়ে, মাসে তার একটা দুটো দামি শাড়ি চাই, দামি প্রসাধন চাই, সপ্তাহে একটা দুটো সিনেমা দেখা চাই। এতদিন বাবা এসব খরচ বহন করে আসে। বিয়ের পরও কি বাবার কাছ থেকে হাত খরচের টাকা চাইতে পারে মেয়েরা? দেখুন আমার ভবিষ্যৎ। আরে দূর বাপু, তোমার আবার ভবিষ্যতের ভাবনা কিসে? তোমার ভবিষ্যৎ দেখবে তোমার শ্বশুর বর্ণমালী রায়। বহু জন্মের ভাগ্যের বলে অমন দেব তুল্য শ্বশুর পেয়েছো। আরে দেবতারা যেমন সহস্র গুণে ভূষিত, শ্রীযুক্ত বনমালী রায় তেমন সহস্র গুণে অধিকারী। প্রয়োজনে উনি দানবও হতে পারেন। তুমি একটা অপদার্থ। ঠিকই বলেছেন। অপদার্থ না হলে অমন মহৎ শ্বশুরের নামে বাজে কথা বলতে পারতে না। তুমি যখন নাবালক ছিলে তোমার বিষয় সম্পত্তি রক্ষা করেছেন ওই বনমালী রায়, অথচ তুমি এমন নেব খারাপ, সেই কৃতজ্ঞতাটুকু তোমার চরিত্রে নেই। চামচাবু শেষ করে যান, বাকি কাহিনী শুনবে ভাইয়া? আপনার যদি আপত্তি না থাকে। না না, আপত্তি কিসে? এই ঘটনা তো বয়স্ক মানুষেরা সবাই জানে। আমাদের শ্বশুর বনমালী রায় ছিলেন আমাদের তহসিলদার। তাই? হ্যাঁ, আমার যখন 5 বছর
মা জমিদারি কিছুই বুঝতেন না। দু হাতে চুরি করতে লাগলেন ওই বনমালী রায়। তারপর যখন আমার 16 বছর বয়স, মাকে রাজি করিয়ে আর বড় মেয়ে চিত্রার সঙ্গে আমার বিয়ে করালে। কিন্তু যে আশায় বিয়ে করেছিলেন সে আশা পূর্ণ হলো না, অর্থাৎ চুরি অব্যাহত রইল। মা ওকে চাকরি থেকে বিদায় দিল। তারপর জমিদারি ভেস হয়ে গেল, যা ছিল বিক্রি করে এই শহরে চলে এলাম। মামা শহরে এই বাড়িটা তৈরি করে দিয়েছে, সেই বাড়িতে আছি। আর এই বস্তিটা কিনেছিলাম, এই বস্তির ভাড়ায় আমার সংসার চলে। কিন্তু তাতেও কি শান্তি পেলাম? কেন? বনমালী রায় আমার 16 বছরের মধ্যেই একখানা শাল ঢুকিয়ে দিয়েছে। শাল? ভায়া, তুমি বড্ড লেটে বোঝো। শাল বলতে বনমালী রায়ের জ্যেষ্ঠ কন্যা, 3 রাত মায়ের সঙ্গে খিটির মিটির শেষ পর্যন্ত সেই মাকে কাশি পাঠিয়ে বাড়িতে ফেরানো হলো শ্মশানের শান্তি। মাকে আপনি ভাবতে পারো ভায়া, স্বামী হারা মা তার ছেলেকে শিশুকাল থেকে তিল তিল করে মানুষ করবে। মনে তার কত আশা, কত স্বপ্ন, কত ভালোবাসা, কিন্তু মায়ের ঘুম ভেঙে দিয়ে বনমালী রায় ফতোয়া জারি করলেন, তোমার মাকে দূরে কোথাও রেখে আসো। আর আপনি পাঠিয়েও দিলেন? আমি তো রাজি ছিলাম না, রুখে দাঁড়িয়েছিলাম, কিন্তু মাই বললে ওরা শান্তিতে থাক, আমি চলে যাচ্ছি। সেই ব্যথাটা ভুলবার জন্য আমি মদ খাওয়া চালু করলাম, কিন্তু বুকের ব্যথা কি মদে জুড়ায় ভায়া? আপনি কাঁদছেন রমণীরা? আরে দূর, তোমার ভাইয়ের খবর কি? শুনেছিলাম দারোগাকে মেরে নিরুদ্দেশ হয়ে গিয়েছে, বাড়ি ফিরেছে? না। কোথায় আছে জানো? 7 মাস হয়ে গেল, ওর কোনো এখনো খবর নেই। আর এলেই তো ওকে পুলিশ অ্যারেস্ট করবে। তোমার বাবার খবর কি? বাবা ঠিক আছে, পেনশন পাচ্ছে, এমনিতেও তার কোনো অসুবিধে নেই। আর্থিক নেই, কিন্তু মানসিক মানসিক অসুবিধার কি আছে? তবে নান্টুর জন্য হয়তো একটু চিন্তা করেন। তুমি বলছো তোমার জন্য চিন্তা করছে না? না, আমার নাম শুনলে নাকি তার অ্যালার্জি হয়। তুমি একটা মূর্খ। দেখুন, আজ বুঝতে পারবে না, বুঝবে সেদিন যেদিন তোমার সন্তান বড় হবে, হোক সে ডাকাত, হোক সে গুন্ডা, হোক সে বদমাস, কিন্তু সন্তানের জন্য বাবা মায়ের বুকটা কেমন করে, মুখে হয়তো দুচ্ছাই করে গালাগালি দেয়, কিন্তু অন্তরে ঝুড়ে যায় অশ্রু সাগর। কি ব্যাপার? এই বস্তিকা মালিক আপনি আছেন? হ্যাঁ, জি, একটা गुट्ठी मिलेगा? जी সঙ্গে বউ থাকতে হয়? जी, बोलो कि कुत्ता बाबू, हम अकेला रहेंगे। না বাবু, এই বস্তি যারা আছে তাদের প্রত্যেকেরই বউ বাচ্চা আছে। তুমি যদি একটা বউ জোগাড় করতে পারো তাহলে একটা ঘর ফাঁকা আছে, আমি তোমাকে দিতে পারি। मैं 1 साल का भाड़ा एडवांस दे दूंगा। দেখো সাহেব, টাকাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে চরিত্র। चरित्र आपने बड़ा ताज्जुब बात बोले बाबू साहब। शादीशुदा आदमी क्या खराब नहीं होता? ठीक है, नहीं रहेंगे तो क्या किया जाए, फुटपाथ में ही रहना पड़ेगा। হ্যাঁ সাহেব, जी, मेरा नाम है बादशाह। বহুত ভালো নাম হ্যাঁ, ঘর নেই, বাড়ি নেই, বাচ্চা। ঠিক আছে, আমি তোমাকে না একটা বাড়ি দিলাম, কিন্তু তবে কেউ যদি তোমার নামে অভিযোগ করে আমি কিন্তু তুলে দেগা, তখন যেন নেই বলেগা আম উঠেগা নেই। बहुत बहुत चलें, कुर्सी लेकर चलें और रुपया भी लिए लिबेन। আমি তাহলে আসছি বৌদি। তোমার ভাইটার জন্য সত্যি খুব মন খারাপ করে, লেখাপড়ায় ভালো ছিল, কি যে মতিচ্ছন্ন হলো ছেলেটার। क्या हुआ बाबूजी? ওর একটা ভাই ছিল, তারাও ওকে মেরে নিরুদ্দেশ হয়ে গিয়েছে, এখনো বাড়ি ফেরেনি। আর এলেই তো পুলিশ ওকে গ্যাপ করে ধরে নেবে।
ধরবে, হাতে সুখও তুলে নেবে, যাকে বলে আনন্দ লাই। আসেন বাবুজি আসেন, সবেই নসিবের ফের। বনমালী রায়ের মেয়েগুলো বোধ হয় আত্মকেতলি, না তা না হলে শিবরা আমার সঙ্গে এরকম ব্যবহার করতে পারে? আমি যেন ওর বাবার কেনা গোলাম। এটা আমার কর্মফল, তা না হলে বাবা আমাকে বারবার বারণ করেছিল। কেন কেন আমি কর্ণপাত করলাম না? সত্যি ভাগ্যের ওপর কারোর হাত নেই, কারোর হাত নেই। এই বস্তির লোক? হ্যাঁ ছোট বাবু, আমার টাকা তো দিচ্ছেই না, উল্টে আমাকে শেষে বলছে লাশ ফেলে দেবো। আমি বললাম বনমালী বাবুর কাছে চল, ও বললে ও শালা বনমালী রায় আমার ঘন্টা করবে। বেটাদের দেখিয়ে দিতে পারবেন? এক শালা বেলা দুটোই ডিউটি, এক্ষুনি হয়তো বেরোবে। শালাদের একটু আচ্ছা করে টাইটে দিন তো, আমি তোমাদের পেট ভরে মিষ্টি খাওয়াবো। মিষ্টি নয়, 2 বোতল বিলেতি মাল দিতে হবে। দেবো, নিশ্চয় দেবো। যদি আমি ঠাকুরের কাছে মন্ত্র নিয়েছি, তবু দুষ্ট দমনার্থে 2 বোতল মালের দাম অবশ্যই দেবো। আমার মনে কষ্ট হতো না জানেন, আপনার বাবাকে তখন শালা বললে আমি আর ধৈর্য রাখতে পারলাম না। গোবিন্দবাবুকে পটাচ্ছেন নাকি? গোবিন্দবাবু মালপোয়া খাবো। মালপা আগে হ্যাঁ মালপোয়া। জন্মাষ্টমীর দিন আপনার বাড়িতে মালপোয়া খেয়েছিলাম, সারা জিভে এখনো লেগে আছে। যা বলেছিস মায়েরি, গোবিন্দবাবুর বৈষ্ণবী। রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ। ছি, কি যে বলো ভাই, উনি আমার গুরু বোন। সাধন ভোজনের জন্য মাঝে মাঝে একটু আখড়াতে যাই আর কি। গুরুর নির্দেশ তো আর অমান্য করা যায় না। গুরুর নির্দেশ। এই তোরা ফালতু কথা ছেড়ে দে তো, গোবিন্দবাবু গাড্ডায় পড়েছে, ওনাকে টেনে তুলতে হবে। সত্যি গোবিন্দবাবু, আপনি গাড্ডায় পড়েছেন। ওই আসছে সোমেন মন্ডল, শালার কাছে আমি 500 টাকা ভাই। টাকাটা তোমরা আদায় করে দাও তো, পেট ভরে মিষ্টি খাওয়াবো, সাথে মাল মদ ও মুরগির মাংস খাবো। এই কি নাম তোর? সৌমেন মন্ডল। গোবিন্দবাবু টাকা দিচ্ছিস না কেন? তুই তকারি করছো কেন? ভদ্রভাবে জিজ্ঞাসা করতে পারো না? গুরু কেন কি বলছো শোনো, ওর সঙ্গে নাকি ভদ্রভাবে কথা বলতে হয়, তাহলে তো বাজার জুতো বলতে হয়। দেখ, চুপ শালা, একটা কথা বলেছিস তো, তোর মায়ের বিয়ে দেখে গোবিন্দবাবুর 500 টাকা কবে দিবি বল? কবে কি? এক্ষুনি যাবে গুরু। এখন আমি টাকা কোথায় পাবো? তাছাড়া ওর হিসাবে 350, আমার হিসাবে 300। 300 কি 500 টাকা? আপনি নাকি গুরুর মন্ত্র নিয়েছেন, এমন দাম মিথ্যা কথা বললেন কি করে? একটু আগে বললেন 350, সেটা 1 ঘন্টার মধ্যে 500 হয়ে গেল। আমার আগে তুই কি বলেছিস? কি বলেছি? কি বলেছে? কি বলেছিস মানে? আমি যখন বললাম বনমালী বাবুর কাছে চল, তুমি বলনি ও সব বনমালীর কাছে আমি কেন যাবো? বলনি তুমি? আপনি নাকি আমার মিথ্যেবাদী। উনি মিথ্যেবাদী আর তুমি সারা ধর্মপুত্র যুধিষ্ঠির। খবরদার! তবে রে শালা, গালাগাল দিবি আর রং দেখাবি। কত শালা বোমা? क्या हुआ भाई? क्या हुआ बेचारी को? এসব তুমি বুঝেগা নেই, কেটে পড়ো এখান থেকে। अरे भाई बुझेगा नहीं तो समझा दो, झूठ मूठ काहे मारते हो? आपस में काम लो। उन्हें ये रोटी का 500 টাকা पाएगा। টাকা नहीं देता, इसलिए बोल के টাকা नहीं दूंगा। रुपया नहीं देता तो अदालत में जाओ, मामला करो। তোমাকে খবর দালালি করতে হবে না, যেখানে যাচ্ছে চলে যাও। শালা কাবলির কাছে শিখতে হবে টাকা। देखो भाई, চল শালা, একটা কথা বলেছিস তো, তোর মায়ের বিয়ে দেখে দেবো। तू हमको औरा समझे क्या बे? रंग मत दिखा, नहीं तो तेरा हड्डी चूर। साला हरामी के औलाद। अरे শালা, হ্যাঁ, আপনি তো আমার প্রতিশ্রুতি রক্ষা করেননি। হ্যাঁ, বলেছিলেন বিয়ের 6 মাসের মধ্যেই বিকল্প চাকরির ব্যবস্থা করে দেবেন। 1 বছর হতে চললো, আপনি কোনোই ব্যবস্থা করলেন না। কি আশ্চর্য, তোমার অসুবিধাটা কোথায়?
দিব্যি খাচ্ছ নাচ্ছ ঘুরে বেড়াচ্ছ, আমি তোমার কাছে একটা পয়সা চাইছি না। তাছাড়া তোমার মাথায় ভূত চেপেছে, বলে তুমি কথা কখনোই বলতে পারতে না। আপনার মেয়ে যদি নাও যায়, আমি আমার বাবার কাছে চলে যাব। চলে যাবে? বাবার বয়স হয়েছে, তাকে আমি অবহেলা করতে পারি না। এমনিতেও আপনার ফাঁদে পা দিয়ে আমি অনেক পাপ কাজ করেছি। নিজের ছোট ভাইয়ের বিরুদ্ধে মিথ্যে সাক্ষীও দিয়েছি। তোমার কথাবার্তা বড় আপত্তিজনক। রাস্তা দাঁড়িয়ে তোমার সঙ্গে তর্ক করার আমার কোনো ইচ্ছে নেই, কারণ তোমার মান মর্যাদা নাও থাকতে পারে, আমার তো আছে। তবে একটাও তো মনে রেখো প্রদীপ, তোমাকে একদিন আমার এই পায়ে ধরে আমার এই বাড়িতে ফিরে আসতে হবে। সেদিন আর আকাশে চন্দ্র সূর্য উঠবে না। আপনার অনেক কুকীর্তির কথা আমি রমণীদের মুখে শুনেছি। আপনি নাকি ওদের বেতনভুক্ত কর্মচারী ছিলেন। বিধবা নাবালককে ঠকিয়ে আপনার বেশ বাড়বাড়ন্তি। এমনকি রমণীদের মাকে আপনি ছেলে ভাত খেতে দেননি। আপনি হাসছেন? বিবেক বলতে আপনার মধ্যে কোনো বস্তু নেই? শোনো বাবা, মাথা গরম করো না। আমার প্রতিশ্রুতি যদি আমি রক্ষা করি, তাহলে তোমার এই বাড়িতে থাকতে কোনো অসুবিধে নেই। ভেবে দেখতে হবে। তুমি নেহাতি ছেলে মানুষ, ব্যাংকে তোমার চাকরি হয়ে গেছে, আমি তোমাকে একটু পরীক্ষা করছিলাম। সত্যি বলছেন? কি মুশকিল, তুমি ধরেই নিয়েছো আমি সত্যি কথা বলতে পারি না। না, তা অবশ্য ভাবি না। তবে আজই ফোনে গিয়ে সমস্ত পাকা করে এসেছে। 7 দিনের মধ্যে তুমি জয়েন করবে। 10,000 টাকা ঘুষ দিতে হবে। ব্যাংক থেকে টাকা তোলা যাবে না, কারণ সব ফিক্সড ডিপোজিট করা আছে। এই গয়নার বাক্স নিয়ে টাকা তুলতে গিয়েছিলাম, কিন্তু ব্যাংক বন্ধ হয়ে গেছে। ম্যানেজারের সঙ্গে কথা বলা আছে, তুমি এই বাক্সটা রাখো। না না, আপনার কাছেই থাকুক না। কাল যখন ব্যাংকে টাকা তুলতে যাবো তখনই দেবেন। কাল অবধি যে বেঁচে রাখবো তার তো কোনো গ্যারান্টি নেই। না না, এত তাড়াতাড়ি আপনি মরতে যাবেন কেন? তাই বিশ্বাস আছে বাবা, এই কথা বলছি, হয়তো এখনই মরে যাবো। মানুষের হৃদযন্ত্র বিকল হতে কতক্ষণ? বাক্সটা কিন্তু সাবধান রেখো প্রদীপ। বাবা, বাবা, আমাদের খুব ঠেঙেছে কেন? কাবলিওয়ালা? হ্যাঁ, তার নাম নাকি বাদশা। আজই বড় জামাইবাবুর বস্তিতে ভাড়া এসেছে। চেম্বার দিয়ে শালা মাথার খুলিও আমি উড়িয়ে দেবো। শালা এখন আমাকে চেনে না। কাবলিওয়ালা হঠাৎ তোমাদের মারতে গেল কেন? ওরা তো এমনিতেও শান্ত, কাউকে কিছু বলে না। তাহলে শোনো, সোমেন বলে একটা লোকের কাছে টাকা পায় গোবিন্দ সাহা। সোমেন টাকা দেবে না বললে, তখন আমরা সোমেনকে ধরলাম টাকাটা আদায় করার জন্য। ব্যাস, আর যায় কোথায়? আমাদের ঠেঙাতে লাগলো কি মার আর কি মার। 7 দিনের মতো গায়ের ব্যথা যাবে না। তুমি একটা ভিড় করো বাবা। ভিত করবো খুলে না, সেটা যখন শুনছি তুই মার খেয়ে আসছিস, মারটাকে মেরে জানে খতম করে দে, তবেই বুঝবো তুই এই মরদের বাচ্চা। মার খেয়ে সে কাজ নিয়ে একদম লজ্জা করে না বসু। কি মুশকিল, আমার কাছে তো চেম্বার ছিল না। ছিল না তো নিয়ে যা, নিয়ে 2-10 টাকা ফেলে নিয়ে আয়। লাগে 20,000 টাকা খরচ করবো। ভাবতে আমার লজ্জা লাগে যে তুই আমার ছেলে হয়ে একটা কাপুরুষ। আপনার কাছে আমার একটাই অনুরোধ, ওকে আপনি উৎসাহ দেবেন না। যদি কিছু গোলমাল হয়ে থাকে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। কোনো গণিতেও আপনি ওকে উৎসাহ দেবেন না, এর পরিণাম হবে মারাত্মক। জ্ঞান দিও না প্রদীপ, তোমাদের বস্তির মানুষরা নিয়ে বাঁচতে গেলে মান মর্যাদা নিয়ে বাঁচা যাবে না। তোমরা যদি কেউ টাঙ্গু তা দুটো চোখ উবড়ে নাও। এটাই হলো আমার নীতি। কি ব্যাপার বনমালী বাবু, হঠাৎ আমাকে ডেকেছেন? কই, আমি তো ডাকিনি। কিন্তু গোবিন্দ সাহায্য বললো আপনি আমাকে ডেকেছেন। কোন বস্তিতে নাকি মারামারি হচ্ছে? হ্যাঁ, বাসা নামে একটা কাবিলালা আমাদের খুব ঠেঙিয়েছে। তাই নাকি? তা দেখো বাবু, তোমরাও তো সাধু নো। এই শহরে কোথাও গোলমাল হলেই অবনী বোমা ফটিং এর নাম থাকবেই। কি ব্যাপার, আমার গয়নার বাক্সটা গেল কোথায়? গয়নার বাক্স খোয়া গেছে নাকি? হ্যাঁ, এক্ষুনি তো পকেটে ছিল। একটু আগে যে আপনি আমাকে দিলেন। আমি দিলাম? নেশানেশি করেছো নাকি? আমি কেন তোমাকে দিতে হবো? এই তো এই তো এই তো এই তো আপনি আমাকে গয়না বাক্সটি তুলে দিয়েছিলেন। ছি 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 প্রদীপ, তুমি কি না আমার আদরে জামাই হয়ে আমার পকেট থেকে এই গয়নার বাক্সটা চুরি করলে? ছি 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 ছি। কি বলছেন আপনি? আপনি আপনি নিজে আমার হাতে তুলে দিয়েছিলেন।
বলেছিলেন কালকে ব্যাংকে গিয়ে 10,000 টাকা তুলে আনতে। খারাপ কাপুরুষ, যার বাড়িতে সবসময় 10,000 টাকা মজুদ থাকে, সে কি নাই গয়নার বাক্স জমা রেখে ব্যাংক থেকে টাকা তুলে আনবে? চোর টাকা গ্রেফতার করুন অফিসার। দেখুন বনমালী বাবু, আমার মনে হচ্ছে আপনার কোথাও একটা ভুল হচ্ছে। না, এসব হচ্ছে বস্তির মানসিকতা। তাদের যতই দাও, সব তাদের কোনোদিনও মিটবে না। একটু আগে আমার সঙ্গে তর্ক করছিল, বলছিল শিবটাকে নিয়ে নাকি বাড়ি চলে যাবে, সেখান থেকে নতুন সংসার বাঁধতে হবে, তাই এই অপকর্মটি করে ফেলেছে। আপনি বিশ্বাস করুন, আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি, আপনি নিজেই আমার হাতে ওই গয়নার বাক্সটি তুলে দিয়েছিলেন। কিন্তু উনি তো এখন অস্বীকার করছেন। করবেই তো, কারণ এটা সুপরিকল্পিত চক্রান্ত। তাই নাকি? চোর ধরা বলে সে তো সবাই গাইবে, এটা জানা কথা। থানায় নিয়ে যান অফিসার, আমি 8 ঘন্টার মধ্যে আসছি, তাই যা লিখিয়ে নেবেন। বাবু কি প্রদীপ চুরি করেনি। প্রদীপ বাবু? হ্যাঁ অফিসার, আমি চুরি করেছি, আমি চুরি করেছি অফিসার। কি চুরি করেছি জানেন? গরিব আদর্শবাদী বাবার বিশ্বাস, অনুগত ছোট ভাইয়ের ভালোবাসা। লোভ আমাকে আদর্শচ্যুত করেছে, তাই ছোট ভাইয়ের বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিতে গলাটা আমার এতটুকু কাঁপেনি। বিশ্বাস করুন, আমি নিরুপায়। না অফিসার, আপনি তো হাতে নাতে বোমাল সমেত চোর ধরেছেন, কিন্তু চোর যে কে সে একমাত্র জানেন অন্তর্যামী ভগবান। এখন চলুন। যাচ্ছি যাচ্ছি। বাবা, তোমার অভিশাপ বিফলে যায়নি। তুমি বলেছিলে তুই শান্তি পাবি না বলিস, তুই শান্তি পাবি না। বৃদ্ধ বাবার মনে আঘাত দিয়ে তুই শান্তি পাবি না। আর বাবা, তোমার অভিশাপ অক্ষরে অক্ষরে বলে গেল। বাবা, আসছি। চলুন অফিসার, চলুন। তোমার বাবা এটা কি করলো গুরু? পালা মানুষ যে ডালে বসে সে ডাল তো কাটে না। সত্যি কথা বলতে কি, প্রদীপ দত্ত তার বাবার মতোই ভদ্রলোক, একটু স্বার্থপর ঠিকই, কিন্তু মানুষটা ভালো। বাবার এই কাজ আমি সমর্থন করি না। আমি এক্ষুনি গিয়ে শিবটাকে বলবো ও যেন তো ওর শ্বশুর বাড়ি চলে যায়। আমি নরকে নেমেছিস কার জন্য জানিস? আমার বাবার জন্য। হ্যাঁ হ্যাঁ, আমার বাবা ওই অধঃপতনের জন্য তাই। প্রদীপকে নিয়ে চলে গেছেন গোবর্ধন বাবু। হ্যাঁ, কিন্তু এ তুমি কি করলে বাবা? শুধু শুধু নিরপরাধ ছেলেটাকে তুমি। এসব ট্যাকটিক্স তুই বুঝবি না, এর নাম হচ্ছে কূটনৈতিক চাল। উড়তে চেয়েছিল, তাই পাখনাটা একটু ছেটে দিলাম, এবার আর উড়তে পারবে না, ঠিক খাঁচায় এসেই ঢুকবে। এই যে বাবা শ্বশুর, মাল গিয়ে ভিজছিলাম, দেখলাম আপনার ছোট জামাইকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। কি ব্যাপার মাই? কতগুলো অখাদ্য কুখাদ্য গিলেছে যত বাগা। অখাদ্য মাইরি বলছি, অখাদ্য আমি খাবো কেন? আমি বিলেতি খান, আমি দেশি খেয়েছি। মাইরি বলছি অখাদ্য আমি খাইনি। স্লা দোকানি বোধ হয় আজ জল মিশিয়ে দিয়েছে, নেশাটা জমছে না। তোমার পাখনা দুটো যেদিন কেটে দেবো সেদিন বুঝবে আমি তোমার কিরকম শ্বশুর। মেয়ের বেশি বেরো না, বুঝলে? মেয়ের বিয়ে দিয়েছি বলে চোর দায়ে ধরা পড়িনি, অপদার্থ। আপনি রেগে গেলেন কেন বাবা? খবরদার, খবরদার বলছি, তুমি আমাকে বাবা বলে ডাকবে না। ছোটবেলা থেকে তোমাকে আমি প্রক্ষোভে মানুষ করেছি, আর তুমি কি না মানে জানোই তাই বলে বেরোচ্ছ। মাতাল চরিত্রহীন কোথাকার। আমি মাতাল হতে পারি, কিন্তু আপনার মতো ডাকাত নই। কি বললে? আমি ডাকাত? জিজ্ঞাসা করুন আপনার বিবেককে, প্রশ্ন করুন আপনার মনুষ্যত্বকে। একজন সামান্য তহসিলদার কিভাবে 10 বছরের মধ্যে লক্ষ টাকা সম্পত্তির মালিক হতে পারে? তুমি কিন্তু আগুন
আগুন নিয়ে খেলা করছো রমণী, এর পরিণাম কিন্তু মোটাই ভালো হবে না। আমাকে তুমি এখনো চেনো না। তুমি যদি বিষ ঢালা বন্ধ না করো, তোমাকে আমি কি করবে জানো? জীবনে ভুলতে পারবে না। আমি আপনার হুমকির কাছে মাথা নত করব না। আমার যদি সহস্র কোনো থাকতো, আমি সহস্র কোনো চিৎকার করে বলবো, আপনি একটা চোর, আপনি একটা ডাকাত, আর আপনি একটা শয়তান। এই শয়তানের রূপটাই এবার আমি তোমাকে দেখাবো। সেই সঙ্গে ঢেলে দেবো কিন্তু বিষাক্ত বিষ। এই বিষের জ্বালায় ছটফট করবে তুমি, নীল হয়ে যাবে তোমার ওই জানোয়ারের দেহটা, আর আমি আসবো। আমিও অপেক্ষা রইলাম শ্রীযুক্ত বনমালী রায়। জামাই বাবু, আমি আজ মাল খাইনি অবনি, শুধু তোমার বাবার চরিত্রটা তোমার চোখে দেখিয়ে দেওয়ার জন্য মাতালের অভিনয় করেছিলাম। বিধবা এবং নাবালকের সম্পত্তি নিয়েই তোমার বাবার বারবার আশ্চর্য, অথচ বাবা আমাকে শেখাতো সদা সৎ পথে চলার, পরে দ্রব্যে লোভ করবে না। সেগুলো কি তাহলে শুধু কথার কথা না নীতি কথা? বড়রা যা খুশি তা করবে, আর আমি তো শুধু পথ খুঁজছি। পথ কে দেখাবে? কে বলে দেবে কোন পথে আছে জীবনের শান্তি? কে দেখাবে পথ? বলে দাও তুমি কোন পথে গেলে মাগো সান্ত্বনা পায় না। দাও বলে দাও, দাও বলে দাও, দাও বলে দাও, দাও বলে দাও, পথ বলে দাও কোন পথে যাই আমি, কোনখানে গেলে মাগো সান্ত্বনা পায় না। দাও বলে দাও, দাও বলে দাও, দাও বলে দাও, দাও বলে দাও। যাই বলুন মাস্টারমশাই, সত্যের তো একদিন হবে। গান্ধীর কাছে যখন মুসলমান আশীর্বাদ চাইতে গেল, গান্ধী বলল যথা ধর্ম তথা জয়, জয় গুরু, জয় গুরু। কিন্তু এ যুগে সব যুগে মশাই, সত্য ধীরে ধীরে থাকবে। এই দেখুন আমার 500 টাকা মেরে দিলেন, সেইভাবে তো কাল রাত্রে মাথায় ঠেসে গেল। সৌমেনের ছেলে মারা গেছে। মরবে না, আমার হকের টাকা মেরে নিলে ভাবছে বাদশা আছে, আমাকে পায় কে? কিন্তু ওপরওয়ালা তো আর দেখতে পাচ্ছেন, তাকে তো আর চোখে দিতে পারলো না। বাদশা দিল না তো ছেলেকে বাঁচিয়ে। ছেলেটা নাকি বস্তির মানুষের খুব উপকার করেছে। কোন ছেলেটা? বাদশা। বস্তির লোকের উপকার আমি করিনি, দাঁড়া দাঁড়া কার না উপকার করেছি, কিন্তু কোনো বেটা মনে রেখেছে সে কথা? হ্যাঁ ভালো কথা। তোমার ছেলে প্রদীপের কি হলো? 3 মাস জেল হয়েছে। ধর্ম এদিকে নেই বলেছিলেন, এখন কি বললেন? কত দুঃখ কষ্ট করে ছেলেটিকে মানুষ করেছিলেন। যে গলাটি দেখিয়ে শ্বশুরবাড়িতে রাজপথ বেঁধে গিয়েছিল, সেই শ্বশুরি দিল জেলে ঢুকিয়ে। বাপের প্রায়শ্চিত্ত করতে হবে মশাই। জয় গুরু, জয় গুরু। গোবর্ধন বাবু, আপনি কাল রাতে সৌমেনকে তেল দেননি কেন? বাহ, তুমি তো বেশ ভালোই বাংলা শিখেছো। কে বলবে? কে বলবে? তুমি বাঙালি ছেলে না? এবার একটা বাঙালি মেয়েকে শাদি করে নাও। খাবো। আমার কথার জবাব দিন। ওর ছেলে রসু, আর কেন আপনি ওকে হাফ লিটার কেরোসিন দেননি? আপনাকে নিয়ে বলতে রাখলো তার মা। আর আপনি এমনই মানুষ, এক সামান্য একটু তেল দিয়ে সাহায্য করতে বলেন না। ওর কাঠের তেল তো নিয়ে গেছে। কি সোমেন, তোমার কাঠের তেল নিয়ে যাওনি? হাফ লিটার তেল দিয়েছেন 12 দিন আগে। তাহলে দেখুন গোবিন্দ বাবু, আপনি একজন তেলের ডিলার, তাছাড়া কি বাড়তি তেল আপনার কাছে থাকে না? কারণ বিপদে আপদে। দেখো বাদশা, তুমি তো সেদিন এলেন, আমি আছি আজ 20 বছর। কোন লোকের উপকার আমি করিনি, কিন্তু এখন আর বেআইনি কাজ করব না। কাঠে যা পাবে তার চেয়ে 1 ফোঁটা বেশি তেল দেবো না। 4 টাকা লিটার তো তেল বিক্রি করছেন, সেই 4 টাকা হিসাবে হাফ লিটার তেল দিতেন।
বললাম তো তেল নেই। আমি আপনার দোকান সার্চ করবো, চলুন আমার সঙ্গে, দোকান খুলে দেখাবেন আপনি। কে হে তুমি লাটের বার হরিদাস পাল? তোমাকে আমার দোকান খুলে দেখাতে হবে? ও ঢাকার কাবলি উড়ে বসে। এখানে তোমার রংবাজি চলবে না, এটা ইন্ডিয়া, তো তোমাদের মস্তানি চলবে না। এটা আপনি কি বলছেন গোবিন্দ বাবু? মানুষের বিপদে আপদে তো মানুষই এগিয়ে থাকে। ইচ্ছে করলে ওনাকে হাফ লিটার তেল দিতে পারতেন। ইচ্ছেটা হবে কেন? আমার এতগুলো টাকা মেরে নিল, ভাবছে বাচ্চা আছে, ওই পাপে তো ওর বাচ্চারা মেরা গেল। কি বললেন, কি বললেন তুমি? বলছি বাপ কোনোদিনও বাপকেও ছাড়ে না। খামোশ, তোলাকের কুত্তা, সালা হারামিকে ওলাদ, বেরম, বেদি ইনসান। কতটা বলতে তোমার একটু মুখটা কাঁপলো না বসু? সত্যি তো বাবা তুই আঘাত দিলে। খবরদার ভাষা, মুখ সামনে কথা বলে। আমি বসু তোর কাবলি জैसी কি দেশি তারপর বলে পেঁদিয়ে। আমার নাম গোবিন্দ সাহাই নয়। দেখাই দেগা, আজই দেখাই দেগা কত ধানে কত তাল থাকা। কি ভাবা হ্যায়, কি পায়া হ্যায়, যাচ্ছি আমি ঢাকায়। চল, আমি তোকে থানায় নিয়ে যাবো। मार दिया रे। मत चिल्ला हरामजादा, जबान खींच लूंगा। ওকে ছেড়ে দাও বাদশা। लेकिन बाबूजी, বাংলা একটা প্রবাদ আছে, তুমি অসৎ তাই বলে আমি কেন মহৎ হব না? ক্ষমা মহতের লক্ষ্য। এই সমাজে বাস করতে গেলে সকলের সঙ্গে মিলেমিশে থাকতে হয়। তাই বলছি ওকে ছেড়ে দাও। আপনি জানেন না মাস্টার মশাই, কাল রাতে ছেলেটা মারা গেল। আমি এই বসে পায়ে ধরে কাঁদলাম, বেশি চাই না, হাফ লিটার তেল দিন গোবিন্দ বাবু। মোর ছেলেটাকে নিয়ে অন্ধকারে বসেছিল ওর মা, দিল না, পশুটা দিল না। লাঠি মেরে পাথর ভেঙে দিতে পারতেন, পারলেন না। পারতাম, কিন্তু এই সমাজে হাত পেতে ভিক্ষে চাইলে কেউ ভিক্ষে দেবে না। এরা নরমের গরম, শক্তের ভক্ত। ছুরি ধর, লাঠি মেরে পাথর ভেঙে দে। দেখবে মন্ত্রের মতো কাজ হবে। তুমি হ্যাঁ বাবুজি, আপনার বউ ছেলেকে আর শ্বশুর কোনোবাড়িরা জেলে পাঠালো। আমি তাকে বাঁচানোর অনেক কোশিশ করলাম, लेकिन সে নিজেই বলে আমি চोरी করেছি। लेकिन इसमें मैं क्या करूं? मुस्लिम आपने ही कबूल कर लिया, लेकिन मैं जानता हूं चोरी नहीं किया। ছেলেটা চিনতে পারলে না? ও হলো আপনার ছেলে নান্টু। গোবিন্দ বাবু, তাই তো বলি, একটা কাবলির এত দরদ বাঙালিদের ওপর। ডাল মে কুছ কালা হ্যায়, পয়েন্টে পয়েন্টে মিলে গেল। কণ্ঠস্বর শুনেই আমি প্রথম দিনই বুঝেছিলাম লোকটা কাবলি নয়। যাই থানায় গিয়ে বলে আসি। গোবিন্দ বাবু, আমার ঘাড় ধরেছে, ছিনতাই করে নিয়েছে। পুলিশ দিয়ে বেঁধে ওর মায়ের নাম ভুলে দেবো। আমার নামে ছাগল বুঝবেন, কুকুর বুঝবেন, এই কুকুরের নাম রাখবেন গোবিন্দ শাহ। সৌমেন, সৌমেন, তুমি বসে ছুটে যাও বাবা। সত্যি ও যদি আমার ছেলে নান্টু হয়, ওকে বলে দাও ও যেন পালিয়ে যায়, পালিয়ে যায়। যাচ্ছাই মাস্টার মশাই, পুলিশ যদি বাচ্চাকে ধরতে আসে তবে আসতে হবে এই বস্তা ছেলে লাশ মারিয়ে। ভুতারে বাচ্চা পুলিশের চোখে অপরাধী। আমার কাছে নান্টু হলো বাচ্চা, শাহেনশাহ বাচ্চা। 3 মাস ধরে আমরা ওকে দেখছি, বস্তির ছেলে মেয়েদের লেখাপড়া শেখাচ্ছে, প্রাণ দিয়ে মানুষের সেবা করছে, বৃদ্ধ অন্ধ মানুষদের হাতে হাত ধরে রাস্তা পার করে দিচ্ছে, অসহায় পরিবারের হয়ে দেশের লাইন তুলে দিচ্ছে। রাত জেগে
পরিচালনা করছে অসুস্থ রোগীর সেবা। সে যদি অমানুষ হয়, পৃথিবীতে কাকে আমরা মানুষ বলো? আপনি চিন্তা করুন মাস্টার মশাই, যতক্ষণ এই বস্তি মানুষে বেঁচে থাকে বাচ্চা কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। কথাগুলো শুনে গর্বে আমার বুকটা ভরে উঠলো। ডাক্তার নয়, কোনো ইঞ্জিনিয়ার নয়, কোনো বড় নেতাও নয়, আমি চেয়েছিলাম আমার নানটুও এত নির্লোভ মানুষ। সে আশা তুমি পূর্ণ করেছো ভগবান। হে ভগবান, আমি আর কিছুই চাই না, আমি আর কিছুই চাই না। বড় জামাইকে সরিয়ে দেবেন, হ্যাঁ, কিন্তু বনমালীরা বড় বার বেড়েছে হারামজাদা। আমার নামে জামাই তাই বলে বেড়েছে। শুধু তাই নয়, অবনী সামনে আমাকে বললো আমি নাকি একটা ডাকাত। রমণী আপনাকে ডাকাত বলে? আমার ক্ষোভটাও তো সেইখানে। আচ্ছা তুমি বলো, আমি যদি ওদের সম্পত্তি দেখাশোনা না করতাম, পাঁচ বিতে লুটে খেত না? তা খেত, মাথার উপর অভিভাবক না থাকলে। তবে আমি স্বীকার করছি, কিছু সম্পত্তি আমি নিলামে কিনেছি। আমি না কিনলে অন্য লোক কিনে নিত না। আমার যদি সেরকম ইচ্ছে রাখতো, রমণীরা এখন যে বাড়িতে থাকে সে বাড়িটাও তো আমি নিয়ে নিতে পারতাম। পারতেন, কিন্তু সেই কৃতজ্ঞতা বোধটুকু নেই হারামজাদা। আমার বলে কি না আমি নাকি তার মাকে দাঁড়িয়েছি। আচ্ছা তুমি বলো, আমার মেয়ে সুখী হোক তা আমি চাইবো না? নিশ্চয়ই চাইবেন। ওর মা দিন রাত মেয়েটার সঙ্গে খিটিং মিটিং করতো। আর কত সহ্য করবে বলুন? দাঁড়িয়েছি, বেশ করেছি। তোরা যা খুশি করতে পারিস। একেবারে খুন না করে একটা ঠ্যাং ভেঙে দিলে হতো না দাদা? হ্যাঁ, মেরে ফেললে আপনার মেয়ে বিধবা হবে, দুটো বাচ্চা আছে তারাও অনাথ হবে। অনাথ হবে কেন? আমি আছি না। আচ্ছা তবুও ফড়িং আজই রাজি হয়েছে, আজই খতম করে সে বাংলাদেশে পালিয়ে যাবে। পুলিশ আর কিছুই করতে পারবে না। হা 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 হা। যুক্তিটা বন্ধ করিনি, কি বলো ফণি? পারবে? যদি বলে নাজি করে দেবো। আচ্ছা আমার সঙ্গে যদি আরেকজনকে দেয়, আপনার আপত্তি আছে? আপত্তি? আমার আপত্তি আছে। এসব কাজে লোক বেশি না নেওয়াই ভালো। ব্যাপারটা আমরা তিনজনে জানলাম, চতুর্থ জনে জানলে সমস্যা হতে পারে। তুমি আর কাকে নিতে যাও? বোমা মানে ব্যোমকেশকে নেবো ভাবছি। না, তুমি একাই করবে। কিন্তু আরে বাবা, মাতাল মানুষ মদ খেলে তার প্রতিরোধ করার শক্তি তো কারো থাকে না। কেন দাদা, আমাকে দিন 2000 টাকা, আমি কাজটা শেষ করে দিয়ে আসছি। বেশ তো, আপনি করুন। না না, কাজটা তুমিই করবে। বিকেলে গিয়ে টাকাটা নিয়ে এসো, কিন্তু সাবধান, পুলিশের হাতে যেন ধরা না পড়ো। কি যে বলেন কাকু, কোন কাজ তোমার হাতের জল ভাত? এখন করি না তাই। ঠিক আছে, বিকেলে গিয়ে টাকাটা নিয়ে আসবো, কোনো চিন্তা নেই আপনার। আমি আপনার বড় মেয়েকে বিধবা করবো। এবার আমি নিশ্চিন্ত হলাম। আচ্ছা দাদা, একটু আগে দেখলাম অবনী আপনার ছোট মেয়ে শিপ্রাকে নিয়ে কোথায় যেন যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, কোথায় যাচ্ছ তোমরা? অবনী হেসে বললো, শিপ্রাকে তার নিজের বাড়ি পৌঁছতে যাচ্ছি। কিন্তু দেখলাম ওরা গেল ওই নরেন মাস্টারের বাড়ির দিকে। কি বলছো বনি? আপনার দিব্যি, নরেন মাস্টারের বাড়িতে ঢুকতে দেখলাম ওদেরকে। আপনি খোঁজ নিয়ে দেখুন, শিপ্রা শ্বশুর বাড়ি চলে গেছে। অসম্ভব, অসম্ভব। কিন্তু আমি যে নিজের চোখে দেখলাম। ভুল দেখেছো, কারণ ডুবে সূর্য পশ্চিমে উঠতে পারে, কিন্তু আমার শিবরা কোনোদিনও আমাকে না বলে সে কোথাও যেতে পারে না। কারণ সেই রকম শিক্ষা মানে কুশিক্ষা আমি তাকে দিইনি। আমার একটা প্রেস্টিজ আছে, সে কথা আমার মেয়ে ভালো করেই জানে। এই যে বাবা অবনী, শিপ্রাকে কোথায় পৌঁছে দিয়ে এলে? ও নিজের বাড়িতে। নিজের বাড়িতে মানে? প্রদীপের বাড়িতে। অবনী চেঁচিও না। এরপরে শ্বশুর বাড়ি মেয়েদের নিজের বাড়ি। বড় মেয়ের জীবনটা তুমি দুর্বিষহ করেছো, শিবটার জীবনটা নিয়ে তুমি খেলো না বাবা। চুপ কর কুলাঙ্গার, কে তোর সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। কার হুকুমে তুই শিবরাকে ওর বাড়িতে দিয়ে এলি?
শীঘ্রই ফিরিয়ে নিয়ে আয়, নইলে আমি তোকে কিছুই করতে পারবে না। আর শিবটাকে আমি কোনোদিনই এই বাড়িতে ফিরিয়ে আনবো না। যে আনতে যাবে তার মাথাটা আমি নরেন মাস্টারের বাড়িতে রেখে দিয়ে আসবো। অবনি, তোকে আমি তোমার আস্ফলনকে আমি আর ভয় পাই না, কারণ তুমি আমাকে গুন্ডামি করা শিখিয়েছো, ছোটবেলা থেকে বুঝিয়েছো। কেউ যদি সালা বলে তাকে শুয়োরের বাচ্চা বলবি, যদি একটা চড় মারে লাথি মেরে তারা টাঙ্গল ভেঙে দিয়ে আসবি। এই কথা তো তুমি কোনোদিন শেখাওনি। ক্ষমা মহতের লক্ষণ, ধৈর্য মানুষের মহান লক্ষণ। তোমার ভালোর জন্যই। আপনি আর চামচাগিরি করবেন না। আপনি আমাদের সংসার শনিবার ঢুকেছেন। আপনি তো মরবেনই, বাবাও রেহাই পাবে না, কারণ জনতা ফুসছে, আগুন জ্বলছে, বিস্ফোরণ যে কোনো মুহূর্তে হতে পারে। অতএব সাধু সাবধান। এ কি হলো বনমালীদা? আপনার গুণধর পুত্র যে উল্টো সুরে গান গাইছে, যে ছেলে আপনাকে দেবতার মতো শ্রদ্ধা করতো, সে আজ বিদ্রোহের ধ্বজা তুলছে। কালে কালে কি যে হলো বনমালীদা? মার যা গেল বলো মারি বস্তির বাচ্চা আমি থানায় গিয়ে বলে দারোগা বাবু আসছেন, তারপরে দেখবেন দে পেন্দানি ডায়েরিতে আমি লিখে এসেছি 500 টাকা চিন্তাই করে নিয়েছে। যাই খেয়ে দিয়ে আসি, মজাটা উপভোগ করতে হবে। হাউ টেক বনমালীদা। কাবলি ছদ্মবেশে শয়তানটা বস্তিতে যে ঢুকেছিল, তুমি অপেক্ষা করো, আমি একটু বাড়ি আছি। মেয়েটার জন্য মনটা ভীষণ খারাপ লাগছে। আমি যদি না আসতে পারি, তুমি গভর্নর বাবুকে গিয়ে বলবে আমার মেয়েকে জোর করে ধরে গেছে ওই মানুষটা। আমি তার একটা সুবিচার চাই। বিনা ঘুষে হবে কি? হবে। সেই সেবার 2000 টাকা দিয়েছিলাম না, কাজ তো কিছুই করেনি। তুমি সেটা মনে করে দিও। আর 500-600 টাকা লাগলে আমি না হয় দিয়ে দেবে। 2000 টাকার 1000 টাকা তো আমার পকেটে, সেটা কি আর মনে করে দেওয়া যায়? নাইনটি ব্যাটার এলেম আছে, খরচই ওকে ধরবেন গোবর্ধন দারোগা। লাঠির কথা নিশ্চয় ভুলে যায়নি গোবর্ধন দারোগা। বেটাকে যদি হাতের কাছে পেতাম, তবে না গুলিয়ে দিতাম। আপনি তো বস্তির মানুষের মুখে শুনলেন, নান্টু নামে কোনো অভিযোগ নেই, বরঞ্চ বস্তির মানুষেরা কিছু কতিপয় লোক ওকে উত্তেজিত করে। আমিও স্বীকার করছি ছেলেটার গুণ আছে, কারণ বস্তির 25টা ঘরের মধ্যে কেউ ওর বিরুদ্ধে অভিযোগ করেনি, কিন্তু ও পুলিশের গায়ে হাত দিয়েছে, এটা আমি কখনো ভুলে যেতে পারবো না। আপনি যে গ্রামের বদলে শ্যামকে মেরেছেন, তার কি হবে? কাকে মেরেছি? একজন বৃদ্ধ শিক্ষককে। শিক্ষকরা হচ্ছে জাতির মেরুদণ্ড, আর আপনি সেই শিক্ষককে মেরে কি সুষ্ঠু রাজি সৃষ্টি করতে পেরেছেন গোবর্ধন বাবু? স্বীকার করছি নান্টু অপরাধী। আশ্চর্য, কি আশ্চর্য! আপনার শ্বশুরের মুখে শুনেছি আপনি একজন অবদার্থ মাতাল, কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে এইরকম মাতালের প্রয়োজন আছে। আমাদের তাই নাকি? দেখুন রমণী বাবু, আমরা আইনের গোলাম। আমি জানতাম প্রদীপ বাবু নির্দোষ, তবুও তার বিরুদ্ধে আমাকে চার্জশিট লড়তে হয়েছে, সেটাও বিবেকের বিরুদ্ধে। আপনাকে তো বলেছি আমার শ্বশুর মশাই কত বড় শয়তান। জানি, আমি সবই খবর রাখি। রমণী বাবু, অনেক গোপন খবরও আমাদেরকে রাখতে হয়, আমিও চেষ্টা করছি। সুযোগ পেলেই কুকুর বাঁচা আর 2-1 দিনের মধ্যেই মনে হয় প্রদীপ ফিরে আসবে। ও এলে আমার সঙ্গে দেখা করতে বলবেন, কথা আছে। আমি কিন্তু আপনাকে সাবধান করেছি নরেন বাবু, এর পরিণাম কিন্তু মোটেই ভালো হবে না। আমি 4 দিন লোক পাঠিয়েছি, আমি 4 দিন
ফিরিয়ে দিয়েছেন? আমি কেন ফিরিয়ে দেবো? বৌমা যেতে যায়নি। মিথ্যা কথা বলছো তুমি, তুমি মিথ্যাবাদী। আমি আমার মেয়েকে ভালো করে চিনি, সে স্বেচ্ছায় এই নরকের মধ্যে কিছুলাই থাকবে না, তাকে জোর করে আটকে রাখা হয়েছে। বেশ তো, আপনি নিজে গিয়ে জিজ্ঞাসা করুন, ও যদি যেতে যায় নিয়ে যান, আমার কোনো আপত্তি নেই। তোমার ভাগ্য সুপ্রসন্ন, আমি পুলিশ নিয়ে আসিনি, ফোনিকে দিয়ে খবর পাঠিয়েছিলাম। বোধহয় দারোগাবু খবর পাননি, খবর পেলে আসতেন এবং বুঝিয়ে দিয়ে যেতেন কত ধানে কত চাল। আইন কানুন আমরাও জানি বনমালী বাবু। আমার বাড়িতে অনাধিকার প্রবেশের দায়ে আমি আপনাকে থানায় পুঁততে পারি। তাই নাকি? চামচিকিতেও তাহলে পাখি হতে চায়? থানা পুলিশ আমার হাতে, আমি তাদের যাবো যাবো তারা তাই বুঝবে। তোমার মতো ভিকার চিৎকারে তারা কর্ণপাত করবে না। দাঁড়ান, বাড়ির ভেতরে ঢুকবেন না। প্রদীপ, কি বললে তুমি? আমি বাড়ির ভিতরে ঢুকবো না? না, ঢুকবেন না। তার অর্থ কি জানো? এটা আমার বাবার বাড়ি, আপনার পৈতৃক জমিদারি নয়। তোমাকে আমি কি করবো জানো? কি করবেন? বাড়ির ভেতর যেতে চাইছে, যাক না। বৌমা এখানেই আছে। জানি। তো কে বললো? বাচ্চা। বাচ্চা? বাচ্চার সঙ্গে কোথায় দেখা হয়েছিল তো? বাচ্চা আমাকে জেলের গেটে আনতে গিয়েছিল। তা তো যাবে, চোরে চুরে মাস্তু তো ভাই, কিন্তু বাচ্চা দুটো ঘুরে এসেছে, ওকে এবার ফাঁসি দড়িতে ঝোলাবে গোবর্ধন দাস। বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি, নইলে আপনার ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দিব। ছোট লোক, চোর কোথাকার। প্রদীপ, ছি ছি, ওর দাদা শ্বশুর, গুরুজন। হ্যাঁ, গুরুজন শ্বশুর। যে শ্বশুর বিনা অপরাধে জামাইকে জেলে পাঠায়, সে কি মানুষ? এখনো দাঁড়িয়ে আছেন? আপনি কি চান আপনাকে আমি চরম অপমান করি? এই অপমান জমা রইলো, কি করবেন? কি করব তা কাজাই বুঝিয়ে দেবো। ওই তো আপনার মেয়ে দাঁড়িয়ে আছে, যেতে চাইলে নিয়ে যান। বেরিয়ে আয় মা, আমি তোকে বাড়ি নিয়ে যেতে এসেছি। কি বলছিস, যাবি না? মর তুই লক্ষ্মী জাড়ি, মর। আজ থেকে মনে করবো আমার মেয়ে নেই, আমার ছেলেও নেই, পৃথিবীতে আমি একা একা একা। বাপের মুখের পর না বলে দিলে মা মনে পড়ে ব্যথা পেয়ে চলে গেলে। চলে গেলে দুদিন থেকে নাই চলে আসতে, ওরা সম্মান পাচ্ছ, আমরা ফুস্তি পেতাম। বাবা, আমি তোমার কাছে অপরাধী। তুমি আমাকে ক্ষমা করো বাবা। অর্থের বিনিময়ে আমি বিবেক, মনুষ্যত্ব সব বিসর্জন দিয়েছি বাবা। দুঃখ করিস না বাবা, এসব কর্মফল। নিজের ভুল যখন নিজের বুঝতে পেরেছিস, বৌমা যখন ফিরে এসেছে, আমার আর কোনো দুঃখ নেই। শুধু একটা ছোট্ট কাঁটা বুকের মধ্যে খটখট করছে। আমার ছেলে নান্টু আমাকে সব বলেছে বাবা। আমি কালই একবার ওই গোবর্ধন বাবুর সঙ্গে দেখা করে ওকে বলবো, ক্ষমা করার অনুরোধ জানাবো। বৌমা বলছে তোকে ডাকছে। যাচ্ছি বাবা। ওই বনমালীরাই হুমকি দেয়, তুমি ভয় পেও না। মানুষ আগের চেয়ে অনেক বেশি সচেতন হয়েছে। জোরদার জমিদার মহাজনের ভুকুরি কাছে জনগণ মাতানো তো করবে না, করবেই না। ঝগড়া বিপদ আমার ভালো লাগে না। আমি যাই পৃথিবীর সব মানুষ সুখে শান্তিতে বসবাস করি। হে ঈশ্বর, মানুষের জীবনে যারা সিঁড়িবাড়ি খেতে যায় তাদেরকে সুবুদ্ধি দাও, সুবুদ্ধি দাও। ওদেরকে বলে দাও, অমৃত সব পুত্রা, অমৃত সব পুত্রা। আমি বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি রমনকে 2-1 দিনের মধ্যে খুন করবে বাদশা। আপনার বিশ্বস্ত সূত্রটা কে জানতে পারি? আমার বিশ্বস্ত সূত্র তা আমি জানি, কিন্তু তা আপনাকে আমি বলবো না। খুঁজে বের করবার দায়িত্ব আপনাদের। কিন্তু বাদশা ওকে কেন খুন করবে? খুন করার তো একটা মোটিভ চাই। মোটিভ আছে, সেটা কি দয়া করে বলবেন? মোটিভ আছে। আমার বড় মেয়ে রমণীর বিরুদ্ধে বাদশার কাছে গিয়ে নালিশ করেছে যে
সে তার উপর দৈহিক অত্যাচার করে। বাদশা বড় উপকারী, সেটা তো আপনি ভালো করে জানেন। তখনই নাকি বাদশা হুমকি দিয়েছে সে তাকে খুন করবে। আপনার কথা যেমনই অবিশ্বাস্য তেমনই হাস্যকর। স্বামী তার স্ত্রীর ওপর নির্যাতন করছে, এই কথা শুনে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বলতে পারে যে তাকে খুন করবে? তাছাড়া আপনার বড় মেয়ে আপনার কাছে না এসে বাচ্চার কাছে কেন গেল? আপনার দেখছি বাচ্চার উপর সহানুভূতি আছে আছে নাকি? আপনি জানেন কি বাচ্চাকে? বাচ্চা হলো নান্টু দত্ত। আপনাকে নেবে কেন? আপনি কি ভুলে গেলেন গোবর্ধন বাবু? আপনি নিজের চরকায় তেল দিন। বেশি বাড়াবাড়ি করলে ফল বিপরীত হতে পারে। আর আপনার কুকীর্তিকতা আমার অজানা নয়। আশা করি আপনি অপরের সমালোচনা করে আত্মসমালোচনা করুন। আত্মসমালোচনা? পুলিশ কেন ঘুষ খায় জানেন? পুলিশকে ঘুষ নেওয়ার পথই আপনারাই করে দেন। আর আপনারা সতর্ক হন, পুলিশ বা কোনো সরকারি কর্মচারীর সাধ্য আছে হাত পেতে ঘুষ নেওয়ার? কি ব্যাপার, এতদিন কোথায় ছিলে উনি? খুব ঠেঙিয়েছে দাদা, গায়ে ভীষণ ব্যথা, হাঁটতে কষ্ট হচ্ছে। আমি বোধহয় আর বাঁচবো না, আমি মরে যাব। কি যন্ত্রণা, কি যন্ত্রণা। কারা মেরেছে আপনাকে? বাচ্চা মানে নান্টু দত্ত। নান্টু কেন মারলে? জানি না স্যার, মারতে মারতে বললো তুই শালা বনমালী রায় চামচা, তোকে আজ মুরগি জোগাড়। তাই নাকি? আমার হাড় মাছ আলাদা করে দিয়েছে স্যার, আমি আর বাঁচবো না। ঘুষি মেরে আমার বাড়ির একটা দাঁতও ভেঙে দিয়েছে। এই দেখুন, আমি এখন কি করে শ্বশুর বাড়ি যাবো? এরপরেও আপনি বলবেন বাচ্চা নির্দোষ? কিন্তু বনমালী বাবু, বাচ্চাই চোখে মেরেছে, একটা প্রমাণ কোথায়? বাংলায় একটা প্রবাদ আছে না, কাটা কান বিদ্যমান তবু বলে সাকিয়ান। মেরে তক্তা বানিয়ে দিচ্ছে লোকটাকে, তবু আপনি বলছেন প্রমাণ চাই? আমার বড় জামাই যদি খুন হয় তাই যাবেন কেবলমাত্র আপনি। আপনি অবশ্য ভয় পাচ্ছেন বনমালী বাবু। আমি যতদূর জানি রমণী বাবুর কোনো শত্রু নেই। তবুও যদি খুন হন, আমি বাচ্চাকে ছেড়ে কথা বলবো না। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আর বাচ্চার উপর আমার থাকবে। সত্যি কি তোমাকে মেরেছে? মা কালী দিব্যি দাদা, এমন মার আমি জীবনে খাইনি। একেবারে মেরেই ফেলতো, দয়া করে ছেড়ে দিয়েছে। বলেছে ফের যদি ওই বোনার সঙ্গে দেখেছি তোকে জ্যান্ত মাটি চাপা দেবো। বোনা? হ্যাঁ, বনমালী না বলে বলছে বোনা। কথায় বলে না, কালটা হচ্ছে কলির কাল, কুত্তায় চাটে বাঘের গাল। এই সময় আপনার দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে, আর আজ সালারা ব্যঙ্গ করে বলছে বোনা। বাবু, রমণী বাবু আসছে। একা না সঙ্গে কেউ আছে? প্রদীপ বাবু সঙ্গে আছে। তুই একটা বাড়ির আড়ে লুকিয়ে থাক, ফাঁকা পেলে কাজটা সামান করবি, একদম শেষ করে দিবি কিন্তু। জানিস তো বাবা, শত্রুর শেষ রাখতে নেই। কি যন্ত্রণা, কি যন্ত্রণা। তুমি এখন হাসপাতালে চলে যাও বনি। মজাটা দেখবো না দাদা? মজা? হরিণ কিরকম ছুরি মারে, কিভাবে রমণী মুরগির মতো ছটফট করে, সে যে দেখার আমার বড় স্বাদ। কিন্তু এই শরীর নিয়ে? শরীর যায় যাক, মজাটা কিন্তু দেখতে হবে। আপনি ভাববেন না আমি ঠিক আছি। সন্ধ্যা তো প্রায় হয়ে এসেছে, চলুন ওই গলিটার মুখে গিয়ে দাঁড়াই। হরিণ, কাজটা কিন্তু সাবধানে করবি। ঠিক আছে। যদি এই কাজটা করতে পারিস তোকে আরো একটা কাজ দেবো, কাজের তোর অভাব হবে না, একের পর এক কাজ পেয়ে যাবি। এই গলির মধ্যে আমি আছি, তোর কোনো ভয় নেই। আরো 1000 টাকা পাবো। সারা অবনি ছাড়ু বলে গেছে, মস্তানি করে আমাদের দুদিনের সব। আমাকে তো এই করেই পেটের ভাত জোগাড় করতে হবে। এখানে দাঁড়িয়ে আছিস? এমনি দূর শালা, এমনি কেউ দাঁড়িয়ে থাকে? চল সিনেমা দেখে আসি। তুই যা, আমি যাবো না, আমার কাজ আছে। কি কাজ? কোথায় যাচ্ছিস যা না, অত করে আমি যাবো না। রঙে আছিস মনে হচ্ছে,
তবে যাই করিস আজে বাজে কিছু কাজ করিস না। অপনি বলেছে টাকা দিয়ে সবজি দোকান করে দেবে। ভাল লাগে না। ঠিক আছে বাবা, আমার ভুল হয়ে গেছে, এতদিন একসঙ্গে ছিলাম তাই বললাম, এই আর কি, নইলে আমার কি। তোমাকে আর গোবর্ধন বাবু কাছে যেতে হবে না, যা বলবার আমি বলে এসেছি। নান্টু যাবে কাল গিয়ে বলে আসবে, কারণ পুলিশকে মারা ওর উচিত হয়নি। একটা বছর নান্টুর পড়ার ক্ষতি হলো যে, সেটাও মেকআপ করে নেবে। আর শোনো, শিপ্রা যখন পথে এসেছে ওর মনে আঘাত দিও না, মেয়েরা কিন্তু পিতৃনিন্দা সইতে পারে না। নান্টু তাহলে কবে বাড়ি যাচ্ছে? কাল যাবে, নান্টুর সঙ্গে আমার কথা হয়েছে। আপনি একদিন আসুন আমার বাড়িতে। তেমন ভাগ্যবোধ হয় আমার আর হবে না রে। কেন কেন? বনমালীরা তার গুন্ডাদের দিয়ে আমার যে কবে ভবে লীলা উধাও করে দিবে তা তো ঠিক নেই। আমি বিশ্বাস করি না, যত বড়ই প্রাসঙ্গিক হোক নিজের মেয়ে বৈতব্য শয়তানেও কামনা করে না। হয়তো রাগের বসে শাসিয়েছে, দেখবেন দুদিন পরেই ঠিক হয়ে যাবে। আমি তাহলে আসছি, যাবেন নাকি বাজারের দিকে? অবনি আসবার কথা ছিল। ঠিক আছে, আপনি তাহলে অপেক্ষা করুন, আমি আসছি। কাল দিদিকে নিয়ে অবশ্যই আমাদের বাড়িতে যাবেন। আপনি গেলে আমি আপনার বাড়িতে আসবো শিপ্রাকে নিয়ে। আসছি। হঠাৎ যেন অবনির জন্মান্তর ঘটেছে। প্রত্যেক মানুষের মধ্যে দুটি প্রবৃত্তি কাজ করে, সু কু। হয়তো অবনির মধ্যে সুইটি কাজ করেছে। কালো দিদিকে বুঝিয়েছে অনেকক্ষণ ধরে, ওই বাবা কি ধরনের মানুষ, হয়তো তাতে কিছু কাজ হয়েছে। অবনি আসবার কথা আছে, এবার গুরুর একটা বিয়ে দিন। সেই বিষয় নিয়ে আজকে এক জায়গায় যাবো আর কি। অবনি তো দেরি করছে কেন বুঝতে পারছি না। ওর বাবার মদ আছে তো? অমত বুঝি করবেন না, প্রচুর যৌতুক দেবে ওরা। বিরাট বড় লোক, মেয়েটি অবনীকে ভালোবাসে, কাজে শ্বশুরমশাই অমত হবার কোনো কারণ নেই। হয়তো সেই বিষয় নেই, অবনী হয়তো ওর সঙ্গে কথা বলছে। দেখছি রমণী বাবু, আগে স্যার আমি আর হরিণ কথা বলছিলাম, হরিণ হঠাৎ ছোড়া নিয়ে আমার উপর আহত করলো। আমি বসে বললাম, আমার মাটিতে ফেলে ছেলেরা আক্রমণ করলো। তখন ছুটে এলো এই বাদশা। যদি বাদশা না আসতো আজকে হয়তো আমার ভাবলিটা উধাও হয়ে গেল। মারাত্মক ঘটনা, বেটাকে থানায় নিয়ে গিয়ে আচ্ছা করে ধোলাই দিন স্যার। শুধু ওকে নয়, দুজনকে। এরা দুজনে চক্রান্ত করে রমণী বাবুকে খুন করার চেষ্টা করেছিল। যাচ্ছেন কোথায়? আমি একটু আসছি স্যার। দাঁড়ান। আগে স্যার, একটু আগে আমি আপনাকে বলছিলাম কিনা যে রমণী যে কোনো মুহূর্তে খুন হয়ে যেতে পারে। আমার ভবিষ্যৎবাণী সত্যি হলো, ভগবান রক্ষা করেছেন। নইলে ভগবান নয়, রক্ষা করেছে এই বাদশা। কি আশ্চর্য! ওরাই যে এই চক্রান্ত করে এই কাজটা করেনি তার আপনি গ্যারেন্টি দিতে পারবেন? আমি তো বলবো এই ঘটনা নায়ক হচ্ছে এই বাদশা। আপনি একটা ছুঁচো, নাহলে আপনি এরকম কথা বলতে পারতেন না। কি বললি আমি বাচ্চা? তোর জিপটা আমি ছিঁড়ে না নিয়েছি তাহলে আমি বাপের বেটাই নয়। পুলিশ তোকে লাই দিয়ে মাথায় তুলে রেখেছে, কিন্তু মনে রাখিস বাপেরও বাপ আছে। আমি যাচ্ছি সদরে, তোকে যেদিন আমি জেলের গাড়ি দাঁড়িয়েছি আমার নামই নয়। দাঁড়ান। দেখুন মশাই, হরিণ, যদি তুই বাঁচতে চাস তুই সত্যি করে বল, তোকে এই কাজে কে নিযুক্ত করেছে? বনমালী বাবু আর ফণি বাবু। শালার কথা শুনেছেন দাদা? শুনবে কি, আমার সঙ্গে কি রমণী বাবু শত্রুতা আছে? অতবার আদর করে বাড়ি নিয়ে গিয়ে খাইয়েছেন। আমাকে
ছি এর চেয়ে তুমি গলায় দড়ি দাও। তোমার মতো নোংরা লোককে আমার বাবা বলে পরিচয় দিতে আমার ঘৃণা হয়। তুমি কি করে রমণীকে খুন করতে পারলে? তুমি যাকে ঘৃণা করো, এই বাচ্চার মধ্যে যত শতাংশ অনুসত্য আছে তার 1% তোমার মধ্যে নেই। থানায় চলুন আপনারা। হরি, তুমিও চলো, তুমিও হবে রাজসাক্ষী। স্যার, আমি আপনাকে কাইন্ডলি সামথিং কিছু দিচ্ছি। আপনি চাইলে কেসটা চাপা দিতে পারেন। রমণীর তো কোনো কিছু ক্ষতি হয়নি, ইচ্ছে করলে আপনি কেসটা চাপা দিবেন। কিন্তু চাপা আমি দেব না। সমাজে হোয়াইট কালার অর্থাৎ সাদা পোশাকে সমাজ বিরোধীদের শাস্তি করতে না পারলে এই সমাজের মঙ্গল হবে না। চলুন থানায়। চলুন, আমরা যাকে চাই। আপনি আমার কি করতে পারেন? টাকা পেলে আমি ওপর মলের মুখ বন্ধ করে দেবো, তারপর দেখবো আপনার চাকরি কি করে থাকে। চলে এসো বনি। বাদশা, ধন্যবাদ জানিয়ে তোমাকে আর আমি ছোট করতে চাই না। আজ থেকে তুমি আমার ভাই, তুমি নান্টু নও, তুমি হলে বস্তির বাদশা।